হেলিকপ্টার থেকে গুলি করছে, ডান পাশ থেকে পুলিশ গুলি করছে, পেছে ছাত্রলীগ ওর কি আই ডোন্ট নো। কারোর কাছে যদি একটা রঙের স্প্রেও দেখে পুলিশ, তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের লিডের কারণে রাস্তায় আসছে। তোমাদের সাথে কি ঢাকা ইউনিভার্সিটির যোগাযোগ ছিল? That beach has left the country. That's the most beautiful line I have ever said. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ক্যাফের একটি লাইভ আলোচনায়। আমি শাফায়েত আপনাদের সাথে যথারীতি আছি। আমার সাথে আমাদের দ্বিতীয় দুইজন আলোচক রাশেদ ভাই, রেজা ভাই, তারাও আছেন। আজকে আমরা মূলত আমাদের যে সিরিজটা শুরু করেছিলাম, অগ্নিঝরা বর্ষায় রাজপথের জনযুদ্ধ, সেই সিরিজের দ্বিতীয় পর্ব। আপনাদের হয়তো মনে আছে, সপ্তাহখানেক আগে আমরা আমাদের প্রথম পর্বে রাজপথের আন্দোলনে সক্রিয় একজন কর্মীর মুখ থেকে শুনেছিলাম, তার সরাসরি অভিজ্ঞতাটা আমরা শুনেছিলাম। আজকে সেই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের আরো দুজন অতিথিকে আমাদের মাঝে পেয়েছি। তো আমাদের এই আজকের দুজন অতিথি তারা মূলত আমাদের ঢাকায় যে আন্দোলনটা হয়েছিল এবং সেই আন্দোলনের যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর ছাত্রছাত্রীরা তারা যেভাবে এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে এবং এগিয়ে এসেছে, তো সেটার আমরা আজকে একটা তাদের মুখ থেকে আমরা গল্প শুনবো। এবং আজকে মূলত আমরা যেই দুজন অতিথি তাদের কাছ থেকে আমরা শুনবো যে ঢাকার যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, তো এই নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বা তাদের মুখ থেকে তাদের অভিজ্ঞতাটা আমরা শুনবো। তো আজকে আমাদের প্রথম অতিথি হামেদ হাসান শান। তো শান মূলত চট্টগ্রামের ছেলে, লেখাপড়া করেছে ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। 2018 সালে এই ইউনিভার্সিটিতে পড়ার উদ্দেশ্যেই তার ঢাকায় আগমন। রিসেন্টলি গ্রাজুয়েট করেছে ফাইন্যান্স থেকে এবং গত 6 মাস ক্যাপিটাল মার্কেটে কাজ করেছেন। বর্তমানে একজন ফুল টাইম ফরেক্স ট্রেডার। তো শান হচ্ছে জুলাইয়ের 16 তারিখ, অর্থাৎ যেই দিন থেকে ঢাকায় একদম রাজপথে যেদিন আগুন লেগে গেল, সেদিন থেকে শান আহ ঢাকায় মূলত যে নর্থ সাউথ ইউনিভার্সিটি আন্দোলন, এটাতে খুবই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এবং শুধু তাই না, 5ই অগস্ট দিন আমাদের চূড়ান্ত বিজয়টা যেদিন হলো, সেই দিনও শান রাস্তায় ছিল। এবং শুধু যে রাস্তায় ছিল তা না, তার তার আমি যতদূর জানি তার শরীর থেকে তাকে সেদিন হি টুক বুলেটস এবং তার শরীর থেকে 8টা রাবার বুলেট শেষ পর্যন্ত সার্জারি করে বের করতে হয়েছে। তো শান, ওয়েলকাম। আর আমাদের থ্যাংক ইউ। সাথে আরো আছেন মায়াবী রহমান। মায়াবী রহমান ঢাকার মেয়ে, আহ, ঢাকায় কিন্তু বর্তমানে লেখাপড়া করছিলেন। তিনি লেখাপড়া করছেন কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে। সামার ভেকেশনে ঢাকা এসেছিলেন। এবং থ্যাংক ইউ, আমি 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 বলবো যে আমাদের আসলে ভাগ্য কাকে কখন কোথায় টেনে নিয়ে আসে, যে একটা মেয়ে যার কিনা এই আন্দোলনে কোনোভাবেই তার আসলে এখানে থাকার কথা না, সামার ভেকেশনে ঢাকায় মায়াবী ঢাকায় হচ্ছে গিয়ে আমাদের যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের যে আন্দোলন একদম ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। এবং আমি যতদূর জানি যে নর্থ সাউথ ইউনিভার্সিটির এই আন্দোলনের যে মূল যে কয়জন সমন্বয়কারী ছিল মায়াবী, তাদের একজন, বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা বা ছাত্রী অংশগ্রহণের দিকটা মায়াবী অনেকটা কোঅর্ডিনেট করেছে। তো আমরা আজকে শান এবং মায়াবী দুজনের মুখ থেকেই আমরা তাদের অভিজ্ঞতা শুনবো। এবং মায়াবী হচ্ছে গিয়ে জুলাইয়ের 16 তারিখ থেকেই রাস্তায় ছিল। ওয়েলকাম টু আওয়ার শো। তুমি তো ভাই, আমরা শুরু। হ্যাঁ, সবাইকে স্বাগতম। শান, মায়াবী, আপনাদের দুজনকে স্বাগতম। আন্দোলন করছে, তাদের ভূমিকাটা এত গুরুত্বপূর্ণ যে এটা কোনোভাবেই মিস করা যায় না। তো সেইটা আমরা সেই স্মৃতি জাগরুক রাখার জন্যই আমরা এই সিরিজটা করার চেষ্টা করতেছি। তো এখন এই রিসেন্টলি আবার দেখা যাইতেছে যে কে আন্দোলনের মাস্টার মাইন্ড, তারপরে এই ধরনের নানান ধরনের আলোচনা হইতেছে। তো আমরা যেটা দেখতেছি যে 50 বছর আগের ইতিহাস তো দূরে থাক, 1 মাস আগে আমরা নিজের চোখে যা দেখলাম, আমরা নিজেরা যা দেখলাম, সেগুলা পর্যন্ত মানুষ এখন এই ওলট পালট করে ফেলতেছে আর কি, যেটা হয় সাধারণত মুক্তিযুদ্ধের পরে। দেখা গেছে যারা আওয়ামী লীগের যেই নেতাকর্মী, তারা একজন নিহত হয় নাই, তারা কলকাতা বা ভারতে পালায় গেছে, পরে তারা এসে পুরো দেশ লুটপাট করার সুযোগ নিয়ে নেয়। তো তো সেরকম একটা অবস্থা না হইলেও দেখা যায় যে যারা ক্ষমতায় গেছে বা ক্ষমতার মধ্যে আছে এখন, বিভিন্ন
এদের কিছু কিছু ভূমিকা থাকলেও কিন্তু আসল যারা আন্দোলনকারী এবং বিভিন্ন ধরনের মানুষ যারা জড়িত আছে তাদেরকে কোনোভাবে স্পেস দেওয়া হইতেছে না। যেমন মাদ্রাসার ছাত্রদের কথা বলতে হবে আমাদের, তারপর প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রদের এদের কমপ্লিটলি ইগনোর ফ্রম দ্য অ্যাক্টিভিস্ট যারা আছে, যারা 15 বছর ধরে মানে এই সরকারের বিরুদ্ধে, এই স্বৈরাচার টাইরান্টের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের কোনো কথা নাই। প্রবাসীরা বিভিন্ন জায়গায় যে একত্রতা জানাইছে এবং সারা বিশ্বে ছড়াই দিছে, সেটার ব্যাপারে কোনো কথা নাই। শিক্ষক নেটওয়ার্ক, তারপর এরকম অসংখ্য মানুষদের ইগনোর করা হইতেছে, তো সেগুলাকে আমরা একত্র করব। তো আহ শান, আমি তোমাকে দিয়ে শুরু করি যে আন্দোলনে আম, যখন তুমি গেলাও, যে আমরা জানি যে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু কোটা আন্দোলনের সাথে ডিরেক্ট, কারণ প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রী বেশিরভাগ বাইরে চলে যায় বা তাদের জব সেক্টর প্রাইভেট সেই লেভেলে। কিন্তু তুমি কিভাবে আন্দোলনের সাথে জড়িত হইলা? কারণ এটাতে তো তোমার স্টেক খুবই কম, কারণ এটা বৈষম্য কোটা বিরোধী আন্দোলন, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা যেভাবে মাঠে নেমে আসছে, এটা ছিল আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, মানে আমি বলবো যে ওয়ান অফ দ্য পিভটাল মোমেন্টস, যেটা পুরো মানে এইটা চেঞ্জ করে দিয়েছে। কারণ প্রাইভেট ইউনিভার্সিটি কোনোভাবেই এইভাবে দাঁড়ায় যাওয়া, এইভাবে এই পুলিশকে প্রতিহত করার মানে চান্স ছিল না। তো গিভ আস ইয়োর এক্সপিরিয়েন্স এন্ড কেন তুমি আন্দোলনে জড়িত হলা ফ্রম ডে ওয়ান। হ্যালো, আসসালামু আলাইকুম মির্জা ভাইয়া, সাফায়েত ভাই এবং রাশেদ ভাইয়া, এবং যারা দেখছেন তাদের সকলকেও। আজ আমরা সবাই জানি যে কোটা আন্দোলনটা শুরু হয় জুলাইয়ের 1 তারিখ থেকে। বাট এখানে ওই ধরনের বেসিকলি কোনো রেসপন্স কিন্তু ছিল না ফার্স্ট 2 উইকস। আমি কখন মাঠে নামি, আমি বেসিকলি যখনই মনে করেন এখানে আন্দোলনটা হচ্ছে, আমি কিন্তু তখন নর্মালি অফিসে যাই, অফিস থেকে আসি, এগুলো চলে। মাঝখানে আমার বাসায় একবার পুলিশ আসে, আমি বেসিকলি বলি যে মানে সার্চ করতে দিব না, সার্চ ওয়ারেন্ট ছাড়া, ওই দিনের মতো কাহিনীটা চলে যায়। এটা মোস্ট প্রবাবলি 14-15 তারিখের কথা। তারপর 16 তারিখে আমি ফার্স্ট টাইমের মতো যাই। এটা যায় অ্যাকচুয়ালি একটা ভিডিও অনেক ভাইরাল হয় আবু সাইদের, রংপুরের আবু সাইদের, বেসিকলি যেটা থেকে মুভমেন্টটা একটা নেক্সট স্টেজে এসে পড়ে আর কি। সো যখন দেখলাম যে একজন এই পরিমাণ সাহস দেখাতে পারে, যে গুলি চলছে, সে বুক টান করে একদম বুলেটের সামনে দাঁড়ালো, একটা গুলি খেলো, পড়ে গেল, সেকেন্ড গুলি খেলার জন্য আবার দাঁড়ায় গেল, ওইটা খেয়েও কিন্তু সে ব্যাক করে নাই, সে কিন্তু 2-3টা বুলেট নিল। এরপরে ওখানে বেসিকলি তার ডেথটা কনফার্ম হয়ে গেল। তো ওইটা দেখার পর আর বাসায় বসে থাকার কোনো সুযোগ ছিল না আর কি। মানে আমি বেসিকলি আমার জব টব বাদ দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি মুভমেন্টে জয়েন করি। আমার নর্থ সাউথ থেকে গ্রাজুয়েশন আরো 6 মাস আগে হয়ে গেছে। আমার কিন্তু অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জবেরও কোনো প্রবাবিলিটি বা পসিবিলিটিস নাই। আমি হুম। জাস্ট ওই জিনিসটা নিতে পারি নাই বেসিকলি। ওই যে একটা এভাবে একটা ওর হাতে তো বেসিকলি এমন কোনো কিছু ছিল না যে কারণে তাকে গুলি করে মেরে ফেলতে হবে, রাইট? সো ওই জিনিসটার পর থেকে আই ডোন্ট থিঙ্ক কেউ মেন্টালি নিতে পারছে, আর বা কারো কোনো বাসায় বসে থাকার এরপরও সুযোগ ছিল। তো এই বেসিসে আমি 16 তারিখ থেকে আন্দোলনে জয়েন করি। আর ফাইনালি এখানে আন্দোলনটা শুরু হয়, মানে খুব ভালো করে যদি শুরু হয় 18 তারিখ থেকে। 18 তারিখে আমরা বেসিক্যালি প্রোটেস্ট করি, পুলিশ আসে, টিয়ার শেল মারে, ওগুলা হয়, নর্মালি চলে যাই। 19 তারিখ যে জিনিসটা এক্সপিরিয়েন্স করি, ওইটার পর থেকে মানে আমি বেসিক্যালি কনফার্ম ছিলাম যে দিস ইজ দিস ইজ ইট। এখন আর কোনো দাফা দাবি কোনো কিছু মানলেই হবে না, এখন তাকে মানে খুনি হাসিনাকে পদত্যাগী করতে হবে। তো 19 তারিখ বেসিক্যালি জুমাবার ছিল। জুমাবার আমরা নামাজ কালাম পড়ে প্রোটেস্টে যাই। আর একটা জিনিস বলে রাখি, ওই দিন অনেক প্রচুর পরিমাণে কিন্তু মাদ্রাসা, তারপর এতিমখানা, মানে আমাদের এখানে দুটা মসজিদ আছে, একটা হলো এ ব্লকে, একটা জি ব্লকে। তো ওখান থেকে প্রচুর পরিমাণে এতিমখানার মানুষজন কিন্তু আমাদের প্রোটেস্টে জয়েন করে। তো 19 তারিখে একটা সিন এমন হয়ে গিয়েছিল যে বেসিক্যালি টিনের বেড়া টাইপ একটা ইয়ে থাকে না, টিনের বেড়া চান, টাইপ তোমার তুমি কোন জায়গায় আন্দোলনটা করছো, মানে এই আমি করেছি বসুন্ধরা গেটে। আচ্ছা এগুলা আচ্ছা। সব কাহিনী বসুন্ধরা গেটের হ্যাঁ এখানে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো কন্টিনিউ প্লিজ। আচ্ছা, সো ওই টিনের বেড়াতে বেসিক্যালি আমরা তিনজন ঢেকেছিলাম, মানে কভার নিয়েছিলাম। তিনজন বলতে আমার সাথে আরো দুজন, আমি একা। হেলিকপ্টার থেকে গুলি করছে, ডান পাশ থেকে পুলিশ গুলি করছে, পেছে ছাত্রলীগ আর কি, আই ডোন্ট নো। মানে এমন একটা ডেড ট্র্যাপে ছিলাম যে ওই মোমেন্টে আমার লাগছে বেসিক্যালি মারা যাবো, কজ আমরা টিয়ার শেলে তো অবস্থা খুবই বাজে। আমরা কভার নিয়ে মানে উই আর স্মোকিং, বেসিক্যালি আমাদের স্ট্র্যাটেজি ছিল টিয়ার শেল হলে একটা স্মোক করলে একটু রিলিফ পাওয়া যায়, অবস্থা এতটাই খারাপ ছিল আর কি।
আমার থেকে ধরেন 3-4 ফুট মানে দূরত্বের ডিস্টেন্সে একটা রিক্সাওয়ালা মামা ওনারা কি করছিলেন, পাথর মারছিলেন পুলিশের দিকে। হয় না, মানে বেসিক্যালি প্রোটেস্টে তো এটাই, পুলিশ গুলি করতেছে, আমরা পাথর মারবো। কিছুক্ষণের মধ্যে দেখি মানে রিক্সাওয়ালা মামাটার গায়ে গুলি লাগছে হয়তো বা কিছু, মানে ওনার লিটারেলি মানে ডেড। আমাদের ওই পরিমাণ সাহসও হয় নাই যে মানে ওনার নিথর দেহটা আমরা টেনে আনবো। মানে এই পরিমাণ বৃষ্টির মতো করে সাই সাই করে বুলেট যাচ্ছিল, মানে এরকম একটা অবস্থা। তো ওই দিনের ওই মুমেন্ট থেকে বেসিকলি লাগলো যে না, দিস ইজ ইট, এটাই বেসিকলি ওর এন্ড আর কি, এন্ড গেম। তো আচ্ছা, ওই আচ্ছা ঈশান, একটা আমি একটা প্রশ্ন করবো ভাইয়া এখানে। আপনি যেটা বলছিলেন ইয়ের কথা, হেলিকপ্টার থেকে গুলি করছিল, এখন এটা জি জি জায়গা থেকে মানে পুলিশের পক্ষ থেকে বা র্যাব থেকে তারা এটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছে যে না, হেলিকপ্টার থেকে কোনো লাইভ বুলেট ফায়ার আমরা করি নাই, হেলিকপ্টার থেকে শুধু সাউন্ড গ্রেনেড বা এই জাতীয় জিনিসপত্র আমরা থ্রো করছিলাম, বা হেলিকপ্টার থেকে রাবার বুলেটস। এটা কি পানি আপনি যেহেতু পানি মারা হয়েছে এটা বলছে সে কাছে। জি জি। আপনি যেহেতু ছিলেন, মানে আপনি কি একদম সরাসরি দেখেছেন ফায়ার করছে হেলিকপ্টার থেকে? ইয়েস, আমি আই এভিডেন্ট, আমি এক্সপিরিয়েন্স করেছি, খালি দেখিছি না। মানে বেসিক্যালি বললাম না যে টিনের একটা বেড়া নিয়ে আমরা কভার করেছিলাম। মানে আমি কিভাবে এক্সপ্লেন করবো ব্যাপারটা, মানে এইভাবে দেখি সাই সাই করে, মানে ফর এক্সাম্পল বাতাসে যখন কোনো কিছু যায় একটা সাউন্ড শোনা যায় না, একটা এক্সপিরিয়েন্স হুম করি না, হুম হুম। ওইটা আমি এক্সপিরিয়েন্স করছি। দ্যাট ইজ মানে এতটা সাররিয়াল ছিল মোমেন্ট গুলা, মানে কি বলবো আর। বললামই তো, মানে ইভেন্ট হেলিকপ্টার থেকে যদি গুলি করে না মারা হয়, পুলিশের গুলিতে ওনার মরার পসিবিলিটিস বা প্রবাবিলিটিস, মানে আমার থেকে যিনি 3-4 ফুট দূরত্বে ছিলেন রিক্সাওয়ালা মামাটা, মরার প্রবাবিলিটি খুবই কম থাকার কথা। উনি কিন্তু ওখানে পুলিশদের পাথর মারলো, উনি কিন্তু বুলেটটা খাইছে উপর থেকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ সো হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি, সো এই কারণেই হ্যাঁ, না হলে বেসিকলি ওখান থেকে যদি গুলি খাইতো সরে তো অ্যাটলিস্ট এ পাশে পড়তো, ওই পাশে করে পড়তো না, উপর থেকে গুলি খাওয়ার কারণেই উনি এভাবে পড়ে। আর এটা তো আমার চোখে দেখা, মানে আমি ওখানে উপস্থিত ছিলাম ওই মুমেন্টে। হুম সো হুম এটা হুম। মিথ্যা হওয়ার তো কোনো রিজন নাই। এখন যারা যায়, মানে এখন তো অবভিয়াসলি দায় কেউ নিতে চাবে না, মানে মানুষ কিল করে তো কেউ বলবে না না, যে আমি এটার কিলার। জন্যই এই সেশন গুলা খুবই ইম্পর্টেন্ট, কারণ জি দেখা জি যাবে যে আজকে থেকে 6 মাস পরে সবাই ভুলে যাবে, অনেকেই মনে জি। রাখতে চাবে না, বাট ওয়ান্স ইট রেকর্ডেড ইটস পার্মানেন্ট। সো ইয়েস মায়াবী, আম, এখন লাইক আপনি আপনি বলেন যে আপনি কিভাবে, সেম কোয়েশ্চেন, কিভাবে ইনভলভ হয়েছেন আন্দোলনের সাথে, কারণ এনএসইউর স্টুডেন্টদের কোটার সাথে সম্পর্ক মানে থাকার চান্স খুবই কম, বাট মানে ও এই ভূমিকাটা ছিল একটা অন্যতম গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট মোমেন্ট, এটা বারবার আমরা রিলিভ করতে চাই, কারণ আম, এই সমন্বয়কারী যারাই ক্ষমতা পাইছে বা যারাই আম, যারাই উপদেষ্টা হয়েছে, একে ন্যারেটিভ থেকে প্রাইভেট ইউনিভার্সিটির মানে কথাবার্তা সম্পূর্ণভাবে কন, তারা যে আন্দোলনে মানে আসছে, তারা যে এই ভূমিকাটা নিচ্ছে সেটা কিন্তু একদমই ইগনোর করা হইতেছে। তো এটা আমরা বারবার মানে মানুষকে স্মরণ করে দিতে চাই, কারা কারা ইনভলভ ছিল, কিভাবে ইনভলভ ছিল, এগুলোই ইতিহাস আমাদের। তো আপনি আপনার অভিজ্ঞতা আর বলেন। এখানে মানে মির্জা ভাই, এখানে আমি একটু অ্যাড করে নেই, মানে মায়াবী তো আমি বলবো যে শি উড বি দ্য লাস্ট পারসন যাকে এক্সপেক্টেড টু জয়েন, কারণ একটা মেয়ে যে কানাডাতে পড়ে, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে লেখাপড়া করছে, সামার ভ্যাকেশন করতে ঢাকায় এসে, তো তাকে তো মানে কেউ চিন্তাও করবে না, হ্যাঁ, যে সেই মেয়েটা হচ্ছে গিয়ে রাস্তায় নেমে যাবে আন্দোলন করতে। সময়ের তো আমি প্রয়োজনে। এই হ্যাঁ, এই বিষয়টা আমি আরো বেশি ইন্টারেস্টেড এটা জানার জন্য যে হাউ মানে অফ অল দ্য পিপল, ওয়াই ইউ, বা আপনি কিভাবে এখানে আসলেন, বা এই পরিস্থিতিতে আপনি কিভাবে জড়িয়ে গেলেন, এটা সবার আগে আমি ওটা মানে আমরা ওখান থেকেই শুরু করি, এন্ড দেন আমরা ঠিক আছে, আমরা যে মির্জা ভাইয়ের যে প্রশ্নটা যে মানে আসলে কিভাবে ওভারঅল কি কোথায় কি হলো। জি ভাই, আমি ফার্স্টে একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে ভাইয়া যে ফার্স্টে বললেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটির সমন্বয়কারীদের মধ্যে ছিলাম। ওটা আসলে না। আমি অ্যাকচুয়ালি বসুন্ধরা নেইবারহুড থেকে কাজ করেছি। যেটা বলতে গেলে যে আমাদের নেইবারহুডের যে মেয়েরা আছে ওদেরকে জয়েন করানোর জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম। নর্থ সাউথের আলাদা সমন্বয়ক আছে। আমি ওদের সাথে মিলে কাজ করিনি আসলে। আর নর্থ সাউথের ওদের সাথে আমি জয়েন করেছি মোটামুটি আপনার ২৯ তারিখের পর থেকে। তার আগ পর্যন্ত আমি প্রোটেস্টে একাই ছিলাম। যেহেতু আমি ওভাবে কাউকেই চিনি না এখানের। আ ওভাবে কারো সাথে পরিচয় নাই। তো প্রোটেস্টে এর আগ পর্যন্ত আমি যে কয়দিন গিয়েছি আমি একাই গিয়েছিলাম।
তারপর 29 তারিখের পর থেকে আস্তে আস্তে সবার সাথে আমার পরিচয় হলো। আর 29 তারিখের পর থেকেই আমাদের নেইবারহুড গ্রুপ থেকে আমি একটা পোস্ট দেই যে আমাদের গ্রাফিতি করা উচিত। মেইনলি ওই গ্রাফিতির থেকে অনেক মানুষকে আমি পাই। শান ভাইকে আমি ওখান থেকেই পেয়েছি। ওখান থেকে আরকি অনেক মানুষকে পেয়েছি। তার আগ পর্যন্ত একাই ছিলাম। আর ১৬ তারিখ থেকে যেটা শান ভাইয়া বলল যে আবু সাইদকে যেভাবে গুলি করা হয়েছে সেটা দেখার পর আসলে কারোরই বসে থাকার কোনো সুযোগ ছিল না। তো ওটা দেখার পর এটাই কি আপনার আন্দোলনে যোগদান করার মোমেন্ট, মানে এই মানে আন্দোলনে কেন গেছেন আপনি, আপনি কি হ্যাঁ, কারণ হচ্ছেন? কোটা আন্দোলন যতদিন বেসিক্যালি এটা ছিল ততদিন হ্যাঁ, আমি যাই। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। কিন্তু যখন দেখলাম যে মানুষ মারা হচ্ছে, হুম, হুম, মানুষ মারা তো কোনো আসলে কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ততা এটা নেই। হুম, তো হুম, এটা তো একদমই উচিত না। হুম, তো হুম। ওটা দেখার পর আসলে ঠিক থাকতে পারলাম না। আচ্ছা, দেন কন্টিনিউ। তারপর কিভাবে কি করলেন বলেন। জি, তো ১৬, ১৭, ১৮ তারিখ গেলাম। তারপর তো ১৯ তারিখ থেকে সম্ভবত আমাদের নেট অফ হয়ে গিয়েছিল। ১৮ তারিখ অনেক বাজে অবস্থা ছিল। আম ঐদিন নর্থ সাউথের ওখানেও গোলাগুলি হয়েছিল। কিন্তু আমি ওখানে থেকে আগেই চেপে গিয়েছিলাম। সো ১৮ তারিখটা I was সেফ লাস্ট দিনের চেয়ে। আর নেট যে কয়দিন অফ ছিল সে কয়দিন আসলে যোগাযোগ করতে পারি নাই। শান ভাইয়ারা ছিল মেবি। হুম, হুম। বাট কয়দিন আমার আর পার্টিসিপেট করা হয় নাই। নেট আসার পর আবার জয়েন করেছি। আচ্ছা, রাশেদ, ইফ ইউ ওয়ান্ট টু আস্ক। আম, এইখানে একটা জিনিস বলতেই হবে প্রশ্ন করার আগে, যে 17 তারিখে ঢাকা ইউনিভার্সিটির হলগুলো বন্ধ করে দেওয়ার পরে যদি প্রাইভেট ইউনিভার্সিটি আর ওদিক দিয়ে যাত্রাবাড়ি আন্দোলনের স্ট্যালিনগ্রাদ যেটা বলতেছে সবাই, এই যাত্রাবাড়ি এলাকা এবং এই প্রাইভেট ইউনিভার্সিটির গ্রুপগুলো এবং প্রাইভেট ইউনিভার্সিটির আশেপাশের এলাকাগুলো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের লিডের কারণে রাস্তায় আসছে এলাকার মানুষজন। এইগুলো যদি ওই সময় মুভ না করতো, দের ইজ এ হিউজ পসিবিলিটি দ্যাট পুরো আন্দোলনটা হয়তো বসে যেত। আচ্ছা, ইয়ের কাছে আমার প্রশ্ন, কি জানি বলে, আপুর কাছে আমার প্রশ্ন, যে আপনি যখন এই মুভমেন্টে যাওয়া শুরু করলেন, how does your family and everybody else react to that? কারণ আমাদের এখানে তো বাংলাদেশে তো এরকম একটা ট্যাবু আছে যে মেয়েরা যাবে রাস্তায়, মেয়েরা কেন রাস্তায় যাবে, এসব কথাবার্তা থাকে না? হাউ ডিড দ্য এভরিথিং অ্যারাউন্ড ইউ রিয়াক্ট টু ইট, যে আপনি রাস্তায় যাচ্ছেন আন্দোলন করার জন্য, এবং ওইটা আপনি ডিল করছেন কিভাবে? ওকে। সো ফর মাই ফ্যামিলি তারা অ্যাকচুয়ালি সাপোর্টিভ ছিল। কারণ আমাদের হয়তো সবারই মনে আছে ২০১৮ সালে আমরা একটা সড়ক আন্দোলন কিন্তু করেছিলাম। নিরাপদ সড়ক ভেরি চাই। ইম্পর্টেন্ট। হ্যাঁ। তো তখন আমি ভিকারুননিসা কলেজে পড়তাম। হুম, তো তখন আমার রেগুলার হচ্ছে ভিকারুননিসার ওই সাইড থেকে আন্দোলনে যোগ দেওয়া হয়েছে এবং আ তখন ইন্টারেস্টিংলি আমার আম্মু আমার সাথে যেত আন্দোলনে। তো মানে ফ্যামিলি সাপোর্টটা ওই 18 থেকে আমি দেখেছি যে না, আ রিভ্যালুয়েশন টাইপের কিছু একটা হলে আমি তাদের সাপোর্ট পাচ্ছি। কিন্তু এইবার অ্যাকচুয়ালি সবাই ওয়ারিড ছিল। কারণ আমার ফ্যামিলি আমাকে বারবার একটা কথাই বলছিল যে, "তোমার যেতে প্রবলেম হবে, তোমার ব্যাক করতে প্রবলেম হবে। এখন এসব ঝামেলাঝাটির মধ্যে যেও না।" কারণ আ এখন বাংলাদেশে যারা স্টুডেন্টস আছে, ওদের সাথে ওদের কিছু একটা হয়ে যাবে। ওদের ইউনিভার্সিটি এখন ক্লোজ। সেই হিসাবে ওদের সাথে একটা মানে ওরা আগিয়ে যেতে পারে এই আন্দোলনটা শেষ হলে। কিন্তু তোমার যদি কোনো একটা প্রবলেম হয়ে যায় তুমি কিন্তু আটকে যাবে। পরে আমি বললাম যে, "না, এখন আসলে আটকে গেলেও" আমার মেন্টালিটি এটা ছিল আ যে যদি এই আন্দোলনটা কন্টিনিউ থাকে তাহলে আমার এবার সেমিস্টার ড্রপ দেওয়ার ইচ্ছা ছিল আসলে। কারণ আমার হচ্ছে ৯ তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে। আসলে আমরা তো আগে আ বুঝিনি। এত আ কম সময়ের মধ্যে যে ফ্যাসিস্টের পতন যে ঘটানো যাবে, এটা কিন্তু আমরা যে ৫ তারিখে যে গিয়েছি লং মার্চে, ৫ তারিখেও আমরা কেউ এক্সপেক্ট করিনি। হুম, হুম, হুম। আল্লাহর রহমত ছিল অনেক বেশি। এই কারণে আসলে সম্ভব হয়েছে। আর আমাদের সবার একটা চেষ্টা ছিল। সেটা তো অবশ্যই আছে। না, ইউ গাইজ মেড দ্য হিস্ট্রি। আচ্ছা, শান, আমি একটা কোয়েশ্চেন করি। যেই আহ, মানে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের ভিতরে কি ধরনের কথা হইতেছিল? লাইক তোমাদের সাথে কি ঢাকা ইউনিভার্সিটির যোগাযোগ ছিল, বা মানে অন্য কাদের কাদের, নাকি রাস্তার মধ্যে যে মানুষ ছিল ইউ গাইজ জাস্ট কোঅর্ডিনেটেড এন্ড দ্যাট, মানে বাইরের কোঅর্ডিনেশনটা কিভাবে হয়েছে যে আমরা এই সময় যাব,
কারণ আন্দোলন তো 20 দিন হয়েছে, 20 দিনের মধ্যে লাইক ইউ ওয়েন্ট ফ্রম 16 জুলাই টু 5 আগস্ট পুরোটাই, তো এর মধ্যে পিছনের কথাগুলা একটু যদি বলতাম। আচ্ছা, বেসিকলি আমি বসুন্ধরা যে মুভমেন্টটা হলো এটা জাস্ট নর্থ সাউথ বা আইওবি বা এআইবি বা গ্রিন ইউনিভার্সিটি ছিল না, এখানে প্রচুর পরিমাণ মানে যারা সাধারণ মানুষ হুম হুম তার থেকে মানে কিছু ব্যাক এন্ডেড কাজ আমি নিজেও করেছি। ফর এক্সাম্পল চায়ের দোকানে যেসব ইয়ারা কাজ করে, মানে ধরেন আমাদের এজের বা আমাদের থেকে ছোট, আমি ওদেরকে ফেক আইডি কার্ড বানিয়ে দিয়েছি। আমি এই কাজটা করেছি, যেটা অ্যাকচুয়ালি বলা উচিত হচ্ছে নাকি হচ্ছে না জানি না, হুম, বিকজ তাদের হ্যাঁ এক্স্যাক্টলি, সো স্টুডেন্ট আইডেন্টিটি থাকার জন্য ওরা যেতে চাচ্ছে। কিন্তু আমি যখন কথাবার্তা বলতাম ওগুলা কিন্তু তখন ইন্টারনেট ছিল না। 18-19 তারিখের পরের কাহিনী বলছি আপনাকে, তখন ইন্টারনেট ছিল না, তো রাস্তায় অফলাইনে এভাবে কথাবার্তা বলতাম আর কি। কজ সবসময় কিন্তু তখন নর্থ সাউথের সামনে পুলিশ দাঁড়ানো থাকতো, ইয়ে দাঁড়ানো থাকতো, তো আমরা এখানে টং এর ভেতরে এসব কথাবার্তা হতো। সবাই আন্দোলনে যেতে চায়, একটা কারণে যেতে পারে না, যে তাদের কোনো আইডেন্টিটি নাই, বিকজ দে আর নট স্টুডেন্টস। ফর এক্সাম্পল চায়ের দোকানে যে কাজ করে তার ফিলিংস আছে দেশের প্রতি, বাট সে যেতে পারছে না বিকজ সে স্টুডেন্ট না। তো ওভাবে কি করে আমি 40টার মতো আইডি কার্ড বানাই, অনেক অনেকে এরপর নিজেদের উদ্যোগে অনেকে বানায় বুঝতে পারবে, এভাবে অনেক মানুষ জয়েন করে। যদি এটাকে খালি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টসদের মুভমেন্ট বলি তাহলে খুব রং করা হবে, খুবই ইনজাস্টিস করা হবে তাদের সাথে, যারা কিন্তু ওদের এখানে স্টেকটা আরো কম। একটা চায়ের দোকানে যে কাজ করতেছে সে কিন্তু তার কোনো ঠেকা পড়ে নাই, কোটা বলি বা যাই বলি, সে কিন্তু তার কাজ করে যাচ্ছে, বা সে তার ওইটার সাথেই তার জীবিকা। তো তার কিন্তু জীবিকা বাদ দেশটা দিয়ে তো সে, সবার না, চায়ের জি, দোকানের বাট মালিক হয়েছে তাতে কি হয়েছে, দেশ তো তারও। হুম না না মানে অবভিয়াসলি দেশটা ওই কারণে ওই ফিলিংসটা যে হুম হুম কতটা সাররিয়াল ছিল, আনরিয়াল ছিল হুম হুম ওইটাই। হুম সো ওভাবে খালি এটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টসদের মুভমেন্ট বললে ভুল হবে, এখানে সবাই পার্টিসিপেশন ছিল। ইভেন রিক্সাওয়ালা মামারা, যেমন আমরা বসুন্ধরার ভেতরে আমাদের যে রিক্সাগুলা ওগুলা আবার মানে স্পেসিফিক, মানে ওরা বাইরের এলাকায় যেতে পারবে না, তা আমি এভাবে ওগুলো রাতে তো যখন মনে বের হয় হতাম। জ্যাকেট পরে, তাই না? ওরা ওই যে একটা জি, একটা জ্যাকেট মনে ইয়েলো হয় ওদেরকে। কালারের, রাইট। ইয়েস। সো ওরাও কিন্তু বেসিকলি আসতে চায়, ঠিক আছে, বাট ওরা টাইম জানে না কখন কি হবে বা ওভাবে। তো ওনাদেরকে কি করতাম আমি, এখানে যেমন আজিজ সড়কে একটা গ্যারেজ আছে, তারপর অ্যাপোলো ঢালিতে একটা গ্যারেজ আছে, এরকম আমি একটা একটা মামার সাথে কথা বলতাম। ফর এক্সাম্পল আমাদের এই যে ইন্টারনেট আসার পরে একটা মুভমেন্ট ছিল, যেটা বেসিকলি অনেকে এটা মিডিয়াতে আসে, নর্থ সাউথের সামনে থেকে অনেকজনকে ধরে নিয়ে যায়। সো হুম হুম ওই ইয়েতে বেসিকলি তারপর থেকে আমাদের আন্দোলনটা ছিল কি, এখন আর এই কয়েকজন মানুষ নামলে হবে না। এটা 25-26 এর কাহিনী, মানে ইন্টারনেট আসার পরের কাহিনী। তখনই ডিসিশন নিলাম যে এখন যত মানুষ আছে বসুন্ধরায় বেসিকলি চাকরিজীবী থেকে শুরু করে হাউস ওয়াইফ পর্যন্ত সবাইকে রাস্তায় নামা লাগবে। তো ওভাবেই সবার সাথে কোঅর্ডিনেট করে বললাম না, ফর এক্সাম্পল গ্যারেজের একজনের সাথে কথা বললাম, রিক্সাওয়ালা মামা, উনি কি করছে, ওনার সাথে আরো 20টা রিক্সা নিয়ে আসছে। ইভেন আমরা যখন প্রোটেস্টে যেতাম, ধরেন ফর এক্সাম্পল 5 তারিখে এই কাহিনীটা হয়েছে, 3-4টা রিক্সাওয়ালা মামারা ওনাদের রিক্সা আমাদের দিয়ে দিছে, মানে আমাকে দিয়ে দিছে, বললো যে মামা এখানে আপনারা পাথর তারপর ওগুলা ভরে নিয়ে যান। বিকজ 5 তারিখে আমাদের প্রিপারেশন ছিল অ্যাকচুয়ালি মার্চে, লং মার্চ টু শাহবাগ বা গণভবন। তো মামারা এসে ওনাদের রিক্সা আমাদের দিয়ে গেছে যে মামারা আপনার এখানে পাথর টাথর ভরেন, তো আমরা ওইরকম পাথর পানি এগুলো ভরতাম। ওনাদের পার্টিসিপেশন ওইরকম লেভেলের। পর বললাম কি আরেকটা, মির্জা ভাইয়া যেমন বললো যে মাদ্রাসা পোলাপাইনদের কন্ট্রিবিউশন খুবই ওভারলোক করা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ট্রু। আমি আপনাকে 19 তারিখে যে কাহিনীটা বললাম যে হেলিকপ্টার থেকে শুট করছে, আমরা টিনের কভার নিয়েছিলাম, ওখান থেকে পুরো একটা ডেডলক সিচুয়েশন ছিল। ওখান থেকে যে আমি আমি ওখানেই ভাবছি যে এটাই আমার ডেড প্লেস হবে, মানে আমি এখান থেকে বের হইতে পারতেছি না, বা এখান থেকে বের হইলে মরবো। হুম হুম কিভাবে বের হইছি, আমার সাথে যে বেসিকলি একটা দুজন ছিল, আর ওরা ওরা মাদ্রাসার পোলাপান। এক হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে এরকম, মাদ্রাসার পোলা কি করলো যে পাথর নিয়ে হেলিকপ্টারকে মারা শুরু করলো। মানে এটা কখনো পসিবল না যে পাথরটা হেলিকপ্টার হিট করবে, বাট যে কারেজটা সে দেখালো, এটাই মানে তখনই বেসিক্যালি আমরা সাহস পাই যে দৌড়ে আমরা যাই, গুলি খেলে আর কি হবে, এখন একটা কিছু তো করা লাগবে। আমি দেখছি ওরা জোব্বা পরে এতটুকু এতটুকু, এখানে পুলিশ গুলি করছে, ও জোব্বা দিয়ে মুখ মুছতেছে, মানে কোনো কিছু ভয় পাই না একটা, মানে ওই ধরনের একটা জিনিসগুলো দেখলাম আর কি। যে তাই এই আন্দোলনটা জাস্ট প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে এখানে নর্থ সাউথ আইবি এআইবি ওদের মুভমেন্ট না, এখানে পুরা যত গণমানুষ আছে, চায়ের দোকান থেকে রিক্সাওয়ালা মামা, এতিমখানা, মাদ্রাসা, সবার ইনভলভমেন্ট ছিল। আর সবাইকে ওভাবে কোঅর্ডিনেট করছি অফলাইনে, বলে বলে যে মামারা এসে পড়বেন কালকে 10টার দিকে, কালকে 11টার থেকে, এভাবে বলে বলে। আর ওনারা আসতো, রাইট। ওনারা আসতো। এই এখানে একটা জিনিস ধরেন, মির্জা ভাই, রাশেদ ভাই, আপনারা শিওর এটা
এটা তো ধরেন আপনারা আরো ভালো বুঝবেন যে আমেরিকাতে বা নর্থ আমেরিকাতে কিন্তু এক একটা ইউনিভার্সিটিকে ঘিরে ওই কলেজ টাউন গুলা গড়ে ওঠে, তাই না? এখানে যেমন আমরা যে নিউ ইয়র্কে, আপস্টেট নিউ ইয়র্কে ইথাকা, তো ইথাকা কেন? ইথাকা হচ্ছে কি মূলত কর্নেলকে ঘিরে ইথাকা গড়ে উঠেছে। এরকম কিন্তু সব জায়গাতেই যে দেখা যায় যে একটা ইউনিভার্সিটি হলে ওই ইউনিভার্সিটিটাকে ঘিরেই এক একটা টাউন শহর গড়ে ওঠে, কলেজ টাউন যেটাকে আমরা কলেজ টাউন বলি। এবং কিছু কিছু এরকম স্পেসিফিক কলেজ টাউন আছে যে একটা টাউনেই হয়তো এরকম ২টা ৩টা ইউনিভার্সিটি। আমাদের তো বাংলাদেশে ওই কনসেপ্টটা নাই, বাট এখানে আমি যেটা ওদের গল্প মানে ওদের কথা শুনে যেটা আমি বুঝলাম যে মানে বসুন্ধরা হচ্ছে গিয়ে ওইরকম একটা কলেজ টাউনের মতো, যে কারণ ওই একটা বসুন্ধরার ভেতরে আপনি ধরেন নর্থ সাউথ আছে, এআইইউবি আছে, আইইউবি আছে এবং গ্রিন ইউনিভার্সিটি। তো ৪টা ইউনিভার্সিটি ওই ওই একটা খুবই ছোট একটা জায়গার ভিতরে, যার কারণে তো যদিও হ্যাঁ ডেফিনেটলি এটাকে আমরা, এটা তো গণমানুষ, এটা অভ্যুত্থান বা বিপ্লব যেটা যে যেটা বলি না কেন, কিন্তু এটার মূলত ওই লিডটা তো দিয়েছিল আমাদের প্রাইভেট, ওখানকার ৪টা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, যার কারণেই মানুষজন সাহস পেয়ে এসে জয়েন করেছে এবং আস্তে আস্তে যেটা শান যেটা বলল যে ওখানে সব একদম যারা চায়ের দোকানদার, তারপরে মাদ্রাসার ছেলেমেয়েরা, এতিমখানার ছেলেমেয়েরা সবাই এসে জয়েন করেছে। তো মানে আমি আসলে এটা এখন মানে আমি শানের কথা বলতে তো আমার নিজেরই আমার গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে যে যে একটা ছেলে বসে বসে সে মানে যে ইউনিভার্সিটির ফলস মানে আইডি কার্ড বানাচ্ছে, মানে ইটস নোন অ্যাজ এন এসপিওনাজ অপারেশন, তাই না? হ্যাঁ, না, এভরিথিং ইজ লাইক ভ্যালিড ইন লাভ এন্ড ওয়ার। একটা কথা আছে না এরকম, যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। যাই হোক, মানে ওটা ওটা সবসময় মানে জরুরি ছিল। বিপ্লব অবস্থায় ওগুলা আচ্ছা, করতেই হয়, আমি ওগুলা আচ্ছা ওটা নিয়ে কোনো। শানকে আমি একটা প্রশ্ন করবো যে যেই সময়টাতে ইন্টারনেটের যে একদম শাটডাউন ছিল, হ্যাঁ এটা কত ১৮ ১৯ তারিখ থেকে নিয়ে ২৪ তারিখ পর্যন্ত মনে হয়, ওই যে ৪ দিন বা ৫ দিনের মতো, ২৪ বা ২৫ তারিখ। ওই সময়টাতে মানে আপনারা তখন কিভাবে আপনারা ইয়ে করলেন? কারণ তখন তো আমরা জানি যে ইন্টারনেট বন্ধ। আমরা ওই একমাত্র বাতাবি লেবুর ওই সময় মানে বিটিভি আর সময় টিভির বাতাবি লেবু ছাড়া আমরা কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটার ওই সাথে আমি সময় একটা জিনিস যোগ করি। তোমরা কি জানতা যে এতগুলা মানুষ মারা গেছে? বা ধরো এখানে অনেকেই ভিডিও করছে, আমরাও প্রতিদিন লাইভ করছি, ২টা ৩টা করে লাইভ করছি। তোমরা কি কোনো খবর পাইতা বাইরে থেকে, বা এতজন কোনো মানুষ মারা গেছে? মানে কি সিচুয়েশন ছিল তখন? না, বেসিকলি যেহেতু ইন্টারনেট নাই, আমরাও বেসিকলি জানি না যে বাইরে কি হচ্ছে, মানে এলাকার বাইরে কি হচ্ছে, এখানে কি কি হচ্ছে এগুলো জানতাম। ফর এক্সাম্পল, যখন ইন্টারনেট ছিল না আজিজ সড়কে, মানে তখন কারফিউ ছিল আর কি বেসিকলি, সেনাবাহিনী কিন্তু কিল করেছে, সেনাবাহিনীও কিল করেছে, সেনাবাহিনী গুলিতেও মানুষ মরেছে। এগুলা অ্যাকচুয়ালি এখন বললে কি কিরকম সাউন্ড করবে আই ডোন্ট নো, বাট দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ ইট। এখন আপনি যদি এখানে আজিজ সড়কে এসে খবর নেন, মানে আমাদের বসুন্ধরা পাশের এরিয়া, ওখান থেকেও দেখবেন যে ২-৩টা রিক্সাওয়ালা মারা গেছে ইভেন কারফিউর টাইমে। তাদের অপরাধ কি ছিল? তারা রিক্সা নিয়ে বের হয়েছিল বা বাইরে বের হয়েছিল, ওই কারণে মারা গেছে। আচ্ছা, সো আর যখন শাটডাউন ছিল, ইন্টারনেট শাটডাউন ছিল, তখন আমরা অ্যাকচুয়ালি বাইরে কি হচ্ছে মানে নিউজ তো দেখতেছি, আমাকেও বাসা থেকে কল করে বলা হচ্ছে নিউজ দেখতেছি, বাট ইভেনচুয়ালি তো ওগুলা তো এখন ওখানে বলা হয় ১ জন মারা গেছে, ৫ জন মারা গেছে, যেটা কখনো রিয়েলিস্টিক না। তো আমরা ওগুলোকে কখনো বিলিভ করতাম না। আমরা অ্যাকচুয়ালি এই শাটডাউনের টাইমে প্রিপারেশন নিচ্ছিলাম যে যখন ইন্টারনেট আসবে তখনই একটা বেসিকলি ম্যাসিভ মুভমেন্টের দিকে এটা যাবে। বিকজ এতগুলা কিলিং করে, মানে এতগুলা ফ্যামিলি নষ্ট করে একটা খুনি কখনো চেয়ারে বসে থাকতে পারে না। তো তখন তোমার আমরা, কতজন মনে হইতো, কতজন মারা গেছে তোমার মনে হইতো? কারণ তোমরা তো ডিটাচ আমার ছিলে। তো লাগতো আমার তো লাগতো ডেইলি মনে হয় ১০০ করে মারা যাচ্ছে। বিকজ তার আগেই কিন্তু আমরা দেখছি হেলিকপ্টার থেকে কিভাবে গুলি করতেছে, হেলিকপ্টার থেকে যার গায়ে গুলি লাগতেছে ওরা তো বৃষ্টির মতো গুলি করতেছে, রাইট? তো হুম, কতজন মানুষ অ্যাকচুয়ালি মারা যেতে পারে, আমার তো লাগতো রেগুলার ১০০ জন করে মারা গেছে, হুম, ওকে, আমার ওকে। এটা লাগে। হুম, তো হুম। যাই হোক, যখন শাটডাউন ছিল তখন কি করতাম, এখানে বেসিকলি মনে করেন ব্যাচেলার ফ্ল্যাট কিন্তু বসুন্ধরা অনেক। তো আমরা এভাবে ফ্ল্যাটে ফ্ল্যাটে কথা বলতাম। আবার তখন আর একটা ইস্যু হচ্ছে কি, ব্লক রেট দিত প্রচুর, হ্যাঁ, 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 হ্যাঁ। ব্লক রেট দিত প্রচুর, মানে বেসিকলি পুরা রাত, মানে এই দিনে তো যা যা হইছে হইছে, মাঠে হইছে, ওপেন হইছে, সবার সামনে হইছে, রাতের জিনিসগুলো কিন্তু কেউ দেখে নাই। আমার মনে আছে একটা রাত, মানে তখন আমার নিজের বাসায় ৩ বার পুলিশ রেড দিছে। এটা আমি আপনাকে বলতেছি সেকেন্ড টাইম যখন রেড দেয় তখনকার কথা, তখনই কিন্তু সবকিছু অফ। তো পুলিশ হঠাৎ করে ঢুকে যায় বাসায়, আমাদের বিল্ডিং এ। মানে বেসিক্যালি তখন গার্ড মামা কল দেয় যে পুলিশ আসছে। তখন আমরা কি করব, এখন নিচে তো যাওয়ার কোনো ওয়ে নেই, ছাদে চলে যাই। ছাদে সিলিং আছে, সিলিং এ আমরা ঝুলে থাকি। পরে দেখি পুলিশ কিন্তু ছাদেও আসছে, মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়েছিলাম। ইভেন এই ও, জিনিসটা
আবার হলো গিয়ে কি, ফর এক্সাম্পল, আমাকে একবার পুলিশ নিয়ে গিয়েছিল বলতে ওই দিন আবার 27 বা 28 এর দিকে হবে, মানে ইন্টারনেট আসার পরের কাহিনী এটা। আমি খাবার মানে ডিনার করতে গিয়েছিলাম, ডিনার করে আসার পথে জাস্ট ইচ্ছা করলো যে নর্থ সাউথের সামনে কি হচ্ছে একটু দেখে আসি। তো ওভাবে গলি আছে আমাদের, গলির সামনে গেলাম, ওখানে আমাকে ধরে ফেললো। আমার অপরাধটা কি ছিল? আমার অপরাধ ছিল আমার ফোনে সেকেন্ড স্পেস অন করা ছিল। তো আমার ফোনে কোনো কিছু ছিল না অ্যাকচুয়ালি। তো আমার ফোনে কি কোনো কিছু না থাকার কারণে সে আমাকে নিয়ে যায়। আর যে ধরনের টর্চার করে আর যে ধরনের মারে, মানে বেসিকলি বলতে পারবো না যে পুলিশ, মানে পুলিশের প্রতি তো সারা জীবনের জন্য রেসপেক্ট শেষ, ওরা এখন যতই যা বলুক ওদের প্রতি রেসপেক্ট আসবে না। ওরা আমার ফোনে কিছু পাই নাই, ইভেন আমি পাসওয়ার্ডও দিয়ে দিলাম, সবকিছু দিয়ে দিলাম, ওরা চেক করতেছে। ওদের 2-3 ঘন্টা ফোনটা, মানে আমি যখন থানায় আর কি, ওরা ফোনটা গুটাইছে 2-3 ঘন্টা, আবার কিছু বাইর করতে পারে নাই। এই কারণে আমাকে আরো বেশি টর্চার করছে। ওদের সাথেও আমারও বেসিকলি মনে করেন আমার মা ধরে গালাগালি করতেছে, তা আমিও বেসিকলি বললাম যে আপনার মা ওইটা হইতে পারে, তাই বলে কি সবার মা ওইরকম? এরপর ওইটা পর আবার মারে। হ্যাঁ, সিরিয়াসলি আমি এটা বলছি, মানে আমার খুব বাজে একটা গালি দেয় মা ধরে। তখন আমি বলছি আপনার মা ওগুলো করে আপনাকে বড় করছে, তাই বলে কি সবার মা ওরকম? তো ওইটার পর আমাকে আরো বেধড়ক মারে, মানে এমন ভাবে মারে আমি 2 থেকে 3 দিন টয়লেট করতে পারিনি, মানে বসতে পারিনি, শুইতে মানে শুইতে পর্যন্ত পারিনি, পেট উপর করে শোয়া লাগছে। এইভাবে টর্চার করছে আমার পুরো ব্যাক সাইড। মানে এরকম মানে ডিজাস্টারাস জিনিস আমি জীবনে কখনো এক্সপিরিয়েন্সও করিনি, যে আমি বসতে পারতেছি না আবার শুইতে পারতেছি না, কি লেভেলের মাইরটা যে তাহলে দিতে। তো পুলিশ ওগুলা ওগুলা কি করছে। নামগুলো যারা যারা করেছিল নামগুলা কি না, না, এটাই আমার কাছে ছবি আছে, ইভেন যখন 5 তারিখেরও ছবি আছে, বা ওদের কারো নাম নাই বিকজ ওরা ভেস্ট পরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ওরা সব সময় কিন্তু ভেস্ট পরা থাকতো, আর আমাকে যখন কোয়েশ্চেনিং করতো তখন সিভিল ড্রেসে এসে কোয়েশ্চেন করছে। মানে ওরা পুলিশের লোকও লাগে নাই, ওরা জাস্ট র্যান্ডম লাগছে, ইদার ডিবি হইতে পারে, আই ডোন্ট নো, বাট এরকমই আর কি। তো রাস্তার মধ্যে যাকে দেখলো ইয়াং তাকেই ধরে ফেললো, এইরকম সিচুয়েশন। এক্স্যাক্টলি একদম এটা এরকম। 71-এর মতন অবস্থা ছিল যে এই ইয়াং ছেলে পেলে পাইলে। বাসা বাড়িতে এসে এসে গার্ডদের দারোয়ানদের জিজ্ঞেস করতো যে এখানে কয়টা স্টুডেন্ট থাকে বা কে থাকে না থাকে। এভাবে ঢুকে ঢুকে ওরা একটা টাইমে তো মনে করেন গার্ডরাও তো আমাদের আপনজন, রাইট? মানে মামারা, ওনারাও তো আমাদের প্রোটেক্ট করতে চাইতো, বলতো না। হুম। পরে একটা টাইমে হয়তো কি ওদেরকে এসে হ্যারেস করে ঢুকে যেত, ঢুকে আহ, এরপর সার্চ মারতো পুরা বিল্ডিং এ। একটা যে মানে বেস এরকম একটা সিচুয়েশন যেটা কখনো লাইফে ইমাজিন করি নাই যে আমার স্বাধীন দেশ, এ দেশে আমি ওগুলো এক্সপিরিয়েন্স করবো, কখনো এটা না কিন্তু মানে স্বাধীন দেশে এই যে ভোট নাই কিছু নাই, এই যে অত্যাচার চলতেছে, এটা তোমরা জানতা না? জানতাম, সবই জানতাম, 16 বছরের অপশাসন সবই তো সবাই জানে। হ্যাঁ বাট হ্যাঁ। এই যে এক্সট্রিমে যাওয়া, এটা তো যেমন 2018-এও যে মুভমেন্টটা হলো, হুম হুম। তখনও কিন্তু বেসিকলি এরকম কিলিং করছে, এভাবে মারছে। আমরা রেজিস্ট করছি অলওয়েজ, বাট আমাদেরকে মেরে গেছে। কিন্তু 18-এ এরকম ব্লক রেড দেয়া, রাস্তা থেকে যাকে পারতেছে ফোন চেক করে তুলে নিয়ে যাওয়া, ওগুলো আমার সাথে হয় নাই। হুম। হইতে পারে হয়তো বা অন্য কোথাও, বাট 18-এ আমার সাথে ওগুলো হয়নি। 24-এ এসে এটা হলো যে মানে তো তোমরা আমার দুইজনই আসলে 18-এ আন্দোলন করছো, রাইট? রোড সেফটি। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন করবো তোমাকে যে এই তুমি তোমার লাইফটা কি, তুমি তো একদম মানে সব কিছু এক্সপিরিয়েন্স করছো, গুলি থেকে শুরু করে একদম মানে রিয়েল এবং অর্গানাইজিং থেকে শুরু করে সবকিছু, ইভেন মানে সিরিয়াস অত্যাচারও হয়েছে তোমার উপরে। তো এটা 16ই জুলাইয়ের আগে তোমার লাইফের অবস্থা কি, আর এখন তুমি কিভাবে চিন্তা করতেছো? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে কি, আমি জব করতাম। আমি 15 তারিখ বা 16 তারিখ মোস্ট অফ অফিসে গেছি, মানে ঠিক বলতে পারি না, বাট এরকমই আর কি। আমি জব করি, অফিস থেকে এসে যত দেখতাম ওদের সাথে ঢুকে যেতাম। আমার অফিস কিন্তু অনগোয়িং ছিল। সো এই যে একটা, আর আমার ইমোশনালি অ্যাটাচ হওয়ার রিজন হলো আমার একটা ফ্রেন্ডকে আমি হারাইছি কিন্তু। ও 19 তারিখ গুলি খেয়েছে চিটাগাং, 20 তারিখের দিকে ডেথ হয় বদ্দারহাটে, এটা চিটাগাং। তো এরপর থেকে আমার আর মানে, যেহেতু এটা তখন থেকে মুভমেন্টটা আমার জন্য খুবই পার্সোনাল হয়ে গেছিল। এই যে মানুষ রিক্রুট করা, বাসা বা গিয়ে গিয়ে বলা, ওগুলা এরপরে করছি যা করার। হুম এর আগ হুম। পর্যন্ত 18-19 তারিখ পর্যন্ত আমি নর্মালি ছিলাম, মুভমেন্ট করতেছি যাচ্ছি। এরপরে যখন একটা শক টাইপের, যেমন আমি কিন্তু এখনো মেন্টালি খুব একটা নর্মাল না। আমার এখনো চোখ বন্ধ করলে রিক্সালাম আমার ফেস আসে, মানে হুম। রক্ত দেখি, এই টাইপের একটা সিচুয়েশন। কিন্তু ওই যে বললাম পার্সোনাল লসের পর আমি জাস্ট একটাই টার্গেট দেখছি যে আমাকে খুনি হাসিনাকে মেরে ফেলতে হবে। অনেস্টলি বলতেছি, আমি এখন আপনাদের কাছে এটা ওপেনলি বলি, আমার দ্যাটস খুনি হাসিনা টোটালি ব্লাড দেখা জাস্টিফাইড। লাগবে। হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি, আমার খুনি হাসিনা ব্লাড দেখা লাগবে।
আমি ও পদত্যাগ করলো, আমি তখন আর হ্যাপি থাকতাম না, আমার ওকে মেরেই ফেলা লাগবে, এরকম একটা সিচুয়েশন ছিল আর কি, হয়ে গেছিল। হুম। এখনো সত্যি কথা বলতে অনেক টাইম চলে গেছে, বাট তারপরও মানে নর্মাল লাইফে ব্যাক করা। ফর এক্সাম্পল আমি বললাম আমি একজন ট্রেডার আর কি, মানে এখন জব করি না, এখন ট্রেড করি ফরেক্সে। আমি ট্রেডিংও করতে পারছি না, মানে মেন্টাল প্লেসে না থাকলে ওরকম কিছুই করা যায় না আর কি। তো ওইরকম একটা সিচুয়েশনে আছি, এখন দোয়া করবেন আল্লাহ ফিউচারে না, কপালে কি রাখে। অবশ্যই অবশ্যই রাশেদ। ওকে মায়াবী, আমরা তো মায়াবীর গল্পটা আমি 29 তারিখের আগ পর্যন্ত শুনলাম। 29 তারিখের পরে, অর্থাৎ যখন মানে ইন্টারনেট চালু হওয়ার পরে 5 তারিখ পর্যন্ত, হাউ ওয়াজ দ্যাট জার্নি, ওইটা একটু আমাদেরকে একটু বলেন। আচ্ছা, 29 তারিখের পর ফার্স্টে আমরা হচ্ছে এই যে বসুন্ধরা নেইবারহুড গ্রুপে পোস্ট দেই। পোস্ট দেওয়ার পর ওখান থেকে আমরা অনেক মেম্বার পাই, অনেক মানুষ পাই যারা আমাদের সাথে জয়েন করার জন্য আগ্রহী ছিল। তো তখন তো সারা দেশে গ্রাফিতি করা হচ্ছিল এখানে সেখানে। তো আমরা ভাবলাম যে বসুন্ধরায় আমরা কেন করব না? তো ওখানে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করলাম। খুব ভোরে আমরা একদম সকাল ৭টার দিকে বের হয়ে যাই। আর ফ্রাইডেতে বের হই। কারণ আমরা ভেবেছিলাম যে সকালবেলায় বের হলে আমাদের জন্য রিস্কটা হয়তো একটু কম হবে। যেহেতু আমাদের সাথে গ্রাফিতি যখন আমরা করি, অনেক বাচ্চারাও জয়েন করতে চেয়েছে। ইভেন অনেক মুরুব্বিরাও জয়েন করতে চেয়েছে। সো সবার সেফটির কথা চিন্তা করে আমরা সকাল ৭টার দিকে করি। অ্যান্ড আমার এখনো মনে আছে যে ওই টাইমে গ্রাফিতির জন্য আমি কালার গুলা যখন আনাচ্ছিলাম, কালার গুলা আসলে বসুন্ধরা থেকে কেনা হয়নি। মিরপুর থেকে আমি আনিয়েছিলাম। তো গ্রাফিতির আগের দিন রাতে একটা ভাইয়াকে দিয়ে কালার আনালাম। আ মানে খালি দোয়া করছিলাম যে উনার যেন কিছু না হয়। কারণ তখন এরকম সিচুয়েশন ছিল যে কারো কাছে যদি একটা রঙের স্প্রেও মানে দেখে পুলিশ, তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল। আর সেখানে ওখানে আমাদের ২ কার্টুন কালার ছিল। তো উনি তারপরেও উনাকে একবার আটকানো হয়েছিল। সামহাউ আলহামদুলিল্লাহ উনি ম্যানেজ করে আসতে পেরেছে রাতে। ইভেন আমরা যখন গ্রাফিতি করলাম, তখন আমরা হচ্ছে বসুন্ধরার যেই এন্ট্রান্স পয়েন্ট গুলা আছে, ৪ টা এন্ট্রান্স পয়েন্ট আছে। তো ৪ টা পয়েন্টে আমরা হচ্ছে আমাদের আ ২ জন, ২ জন করে মাম টিম রাখলাম। যে তোমরা যদি কোন পুলিশ কার দেখো যে আসতেছে, তাহলে তোমরা আমাদেরকে ইনফর্ম করবা। আমরা হচ্ছে সেফ পজিশন এ চলে যাব তখন। বা ওই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে যাব। তো এভাবে আরকি করলাম। ওটা গেল গ্রাফিতির কথা। আর গ্রাফিতির পর থেকে ওই গ্রাফিতির সময় আমরা যারা একসাথে জড়ো হয়েছিলাম, তারা আমার সাথে ছিল। গ্রাফিতির পর থেকে বাকি ৫ তারিখ পর্যন্ত তারা সবাই আমার সাথে আন্দোলনে ছিল। আর আমরা হচ্ছে নর্থ সাউথ এর ওদের সাথে মিলেই মেইনলি করেছিলাম। কারণ আসলে কোঅর্ডিনেটরদের সাথে তো আমাদের অর্ডিনেট করতে হবে। তাদের সাথে তো আমাদেরকে একটা সমঝোতা করেই যেতে হবে। আর বসুন্ধরা থেকে আমরা আলহামদুলিল্লাহ ২৯ তারিখের পর থেকে প্রচুর মানুষ জড়ো করতে পেরেছি। আ মানে বাসা-বাড়ি থেকে প্রচুর মানুষ এসেছে। শুধু স্টুডেন্টরা না, আমাদের আব্বু-আম্মু, আঙ্কেল-আন্টি সবাই গিয়েছে। তো এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। কারণ আমরা আসলে কখনো আশা করি নাই যে বসুন্ধরা থেকে এত মানুষ আমরা গ্যাদার করতে পারবো। হুম, হুম। এটাই। জি। রাশেদ। আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন। এই প্রথমটা, দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে গভর্নমেন্ট যেই ধরনের রিপ্রেসিভ অ্যাকশন গুলো নিচ্ছে, আপনাদের কি মনে হয় যে প্রতিটা অ্যাকশন আন্দোলনকে আরো উস্কাই দিছে? যে মানুষজনকে বেধড়ক ভাবে রাস্তাঘাটে ধরপাকড় করা, বাসায় বাসায় ব্লক রেড দেওয়া, নির্বিচারে গুলি করে, প্রত্যেকটা কাজ কি আরো মোটিভেশন এবং কমিটমেন্ট স্টুডেন্টদের, পাবলিকের আরো স্ট্রং করছে কিনা প্রত্যেকটা পদে পদে? এটা হলো একটা। আর দ্বিতীয়টা হলো যে এই যে একটা জঘন্য সময়ের ভিতর দিয়ে গেছেন, ইটস এ ট্রমা, এটার একটা পিটিএসডি থাকবে সবার। এইটা এইটা কি এইটা কি মোটামুটি যারা মাঠে ছিল তাদের মধ্যেও দেখতেছেন, নাকি যারা যারা সবাই এটা এক্সপিরিয়েন্স করছে, কেউ ডিরেক্ট এক্সপিরিয়েন্স করছে, কেউ ইনডিরেক্ট এক্সপিরিয়েন্স করছে? আমরা তো দেশে নাই, আমরা এই জন্য এটা বুঝতে পারতেছি। এই ট্রমাটা কি মোটামুটি পুরা সোসাইটির জন্যই? থ্যাংক ইউ। ট্রমাটা আসলে হ্যাঁ, অ্যাকচুয়ালি যারা দেশে অবস্থান করছিল তারা ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি অনেকটাই এফেক্টেড ছিল। কারণ যেহেতু অনেক কিছু তারা শুনছে, দেখছে, একটা এটা মেন্টালি মানুষের উপর এফেক্ট পড়েই। ফার্স্ট কোয়েশ্চেনটা কি করেছেন ভাইয়া?
ফার্স্টটা ছিল যে এই যে প্রত্যেকটা রিপ্রেসিভ অ্যাকশন, যে প্রথমে গুলি করা শুরু করা নির্বিচারে, এই যে বাসায় বাসায় গিয়ে ব্লক রেড করা, রাস্তার থেকে যাকে ধরে নিয়ে যাওয়া, ধরে নিয়ে জি গিয়ে ফিজিক্যাল টর্চার করা, মেন্টাল টর্চার করা, এই প্রত্যেকটা অ্যাকশন কি আরো উস্কায় দিছে আন্দোলনকে, হ্যাঁ মানুষের আন্দোলনের প্রতি কমিটমেন্ট আরো বাড়ায় দিছে কিনা? জি, আমি মনে করি যে আমাদের ভিতরে একটা এক্সপেকটেশন কিন্তু ছিল যে উনি যখন প্রতিদিন টিভিতে আসতো, আ মেট্রো রেলের সামনে যেয়ে কান্না করতো বা ব্যবসায়ীদের সাথে যে মিটিং করলো, উনি কিন্তু টিভিতে রেগুলার আসছে যখন নেটটা অফ ছিল। আমাদের ভিতর কেন জানি একটা এক্সপেকটেশন ছিল যে উনি হয়তো এবার আমাদের পক্ষে কিছু বলবে বা দাবি মেনে নেওয়ার পক্ষে কিছু বলবে। উম কিন্তু উনি আসলে যখনই এসছে উনি আরো উস্কে দিয়েছে সবাইকে। মানে সাপোর্টে কথা বলা তো দূরের কথা। উনি আসলে যেই কথাগুলা বলেছে বা যেই ধরনের অ্যাক্ট ছিল ওটা আসলে মেনে নেওয়ার মতো ছিল না কারোর জন্যই। এটা অবশ্যই উস্কানিমূলক জিনিস। মানে না, উনি কিন্তু ও তো আরেকটা কথা আমি বলতে নিজেই চাই। অর্ডার দিছে মানুষ খুন করার। ও কি আবার সাপোর্টে কথা বলবে? হ্যাঁ, আরেকটা কথা আমি বলতে চাই যে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে উনার অনেক বেশি ইগো প্রবলেম আছে। উনি মানে এটা নো কখনোই ওয়ান্ডার। যেমন একটা জিনিস কিন্তু বাংলাদেশে কিন্তু সরির কালচারটা নেই। আমার কাছে মনে হইছে যে উনি ফার্স্ট এই খুব ইজিলি কিন্তু একটা সরি দিয়ে কিন্তু খুব ইজিলি জিনিসগুলাকে ঠিক করে ফেলতে পারত চাইলেই। কিন্তু উনি আমার কাছে মনে হইছে যে উনি উনার ইগোর জন্যই এই সরি তো একবারও বলেই নাই। কোন সহানুভূতি কোন কিছুই উনার মধ্যেও ছিল না। একটা বারের জন্য। খালি হচ্ছে গিয়ে তার তো এক গল্প গত 50 বছর ধরে স্বজন হারানোর বেদনা আমি স্বজন বুঝি। হারানোর বেদনা। ওই এক গল্পই চলে আসতেছে। না, আমার আচ্ছা মনে হয় না এখানে যে না, 17-18 পরে সরি বললে কিছু হইতো। ইটস নট মির্জা ভাই নাথিং গোনা একটা চেঞ্জ। কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি দুজনের কাছে। সরি ইউ অলরেডি স দ্যাট, যেমন শান, ইউ ডিরেক্টলি এক্সপেরিয়েন্স নিজে ফিজিক্যালি, এবং ইউ ওয়ান অফ ইউর ক্লোজ ফ্রেন্ড, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, যে চট্টগ্রামে মারা গেছে। আহ, খুবই ভয়াবহ রকমের ঘটনা, আপনি নিজে এটা এক্সপিরিয়েন্স করছেন, রাইট? আপনি এটা এক্সপিরিয়েন্স করার পর যার অর্ডারে কাজটা হইতেছে, যার অর্ডারে আপনাকে পিটানো হয়েছে, ফিজিক্যালি টর্চার করে, যার অর্ডারে আপনি গুলি খেয়েছেন, যার অর্ডারে আপনার বন্ধু মারা গেছে, আল্লাহ মাফ করুক, সে যখন টিভিতে এসে বলতো যে স্বজন হারানোর বেদনা এবং এই যে কান্নাকাটির অভিনয়, হাউ ডু ইউ ফিল? আপনার আপনার তখন অনুভূতিটা কিরকম হয়? আই রিয়েলি ফিল ডিসগাস্টেড। আসলে ব্যাপারটা হলো গিয়ে কি শান একটু তার মানে মুখের শান ভাইয়া মুখের মুখের কাছে। কাছে আনেন ইয়েটা। মানে বেসিকলি সরি অ্যাপোলজি বা যার ওইটার স্কোপ অ্যাকচুয়ালি সে যখন বলছে রাজাকারের বাচ্চা, আমি মনে করি একটা আইডিয়াল কান্ট্রিতে এরপরই তার জন্য স্কোপটা শেষ হয়ে যায়। তো এরপর বেসিকলি যখন সে এসে বারবার বলতো যে মানে স্বজন হারানোর বেদনা, তারপর যারা মারা যাচ্ছে তারাও ওনার সন্তান, এইসব গুলা যখন বলতো না, আমার ইচ্ছা করতো ভেতরে ঢুকে, টিভির ভিতরে ঢুকে তাকে চড়াই। মানে সিম্পল ভাষায় যদি বলি এইগুলার মানে কেন বলতেছে সে, সে কি জানে না? সে তো বেসিকলি মানে শি অর্ডার দ্যাট কিলিং, রাইট? তারপর হুম। এসে সে এখন মিডিয়ার সামনে কান্নাকাটি করবে, সে এসে বলবে যে মানে আহ, কি স্বজন হারানো বেদনা তার থেকে ভালো কেউ বুঝে না। আরে একটা ভিডিও যখন ভাইরাল হয়, মানে আসাদুজ্জামান খান কামালকে একটা পুলিশ অফিসার দেখায়, একটাকে মারি, একজনই মরে, আর এই বাকিগুলা দাঁড়াচ্ছে, এটা তো সিলেক্টিভ কিলিং, রাইট? এটা তো হুম, সিলেক্ট করে করে মারা হচ্ছে। এটা এগুলাকে, এগুলা তো বেসিকলি এখন সবাই ভিডিও এভিডেন্স আছে, সবাই দেখতেছে। তারপরও যখন সে বেহায়ের মতো এসে এসে বলতো যে আমার কথা হলো গিয়ে কি, আসাদুজ্জামান খান কামাল সরের হোম মিনিস্টার ছিল, রাইট? তার অর্ডারে কিলিং হওয়ার আগে সে তো কখনো কিল করতে, সে কখনো অর্ডার দিতে পারে না যে ম্যাচ ভাবে কিল করে ফেলো, ম্যাচ কিলিং করাও, গণহত্যা ঘটাও। অর্ডার গুলো তো এসেছে একজনের থেকে, একজন যে সুপ্রিম, তার থেকেই তো এসেছে। এটা তো কমন সেন্স, এটা সবাই বুঝবে। হুম, এটা হুম। বেসিকলি এতদিন আওয়ামী লীগ প্রিপারেশন নিচ্ছিল বিএনপি জামাত শিবির এদের জন্য, স্টুডেন্টসরা ছিল কাইন্ড অফ আউট অফ দ্য সিলেবাস, বুঝতে পারছেন? যখন আউট অফ দ্য সিলেবাস কোনো কিছু এসে পড়ে তখন মানুষ আবুল তাবুল বলে। ফর এক্সাম্পল কি, ওবায়দুল কাদের বলেছিল কি, এদেরকে প্রতিহত করতে ছাত্রলীগ এনাফ। তারপর আরাফাত বলেছিল কি, ছেলেরা ড্রাগ করে এসে কি গুলির সামনে বুক পেতে দিত। মানে এ ধরনের স্টেটমেন্টস গুলা মানে আপনি বুঝতে পারতেছেন মানুষ হিসেবেও মেক করা আপনার জন্য কতটা মানে কি বলবো, খুব বাজে বা খুবই ডেরিগেটরি টার্মস ওগুলো তো। আপনি যারা প্রোটেস্ট করতেছে যে গুলির সামনে দাঁড়ায় গেছে, আপনি তাকে বলতেছেন সে ড্রাগ করে এসেছে। মানে আপনার বিবেকটা তখন কই থাকে, মানে কই ছিল?
এই ধরনের আচ্ছা, স্টেটমেন্টস এই গুলো মেক করা। শান, জাস্ট একটা কুইক কোশ্চেন, যে তুমি যে তোমাদের 18-র যে এক্সপিরিয়েন্সটা মায়াবী যেটা বললো, তো তুমি কি সেই এক্সপিরিয়েন্স থেকে তোমার ভয়টা কাটছে, বা মানে ওইটার কারণে তোমার রাগ খুব আরো বাড়ছে, নাকি না, মানে? আচ্ছা। সেপারেট একটা রিজন ছিল। হুম 18টা তো মনে করেন তখন ভার্সিটিতে ঢুকি নাই আর কি। হুম। তখনেরটা বেসিকলি এভাবে চলে গেছে, মানে এতদিন, 6 ইয়ার্স এগো, রাইট? ওই দিনের এত বছরের ক্ষোভ না, বাট তখন আসে তোমাদের না। তো তখন পিটানো হয়েছে, রাস্তার মধ্যে পেটানো বাচ্চাদের হয়েছে, পিটাইছে, ইয়েস হ্যাঁ হ্যাঁ, ঠিক ইয়েস না? ইয়েস, টিয়ার তো শেল সেই ফাটাইছে, জিনিসটা ইয়েস। সেই জিনিসটা তো ছিল, মানে ওই ছিল, এক্সপিরিয়েন্সটা তো ছিল। কোথাও কোথাও কাজ করতো, বাট এই যে মুভমেন্টটা শুরু হলো মনসুন রেভলিউশন, এখানে বেসিকলি তখন আমাদের গোল বা তখনের সব যা যা হচ্ছিল তখনকেই কেন্দ্র করেছিল। আমি কাউকে দেখি নাই 18 নিয়ে তেমন একটা কথা বলতে, না না, বিকজ আর ওটা মানুষের বলি নাই, বলছি যে ওই এক্সপিরিয়েন্সটা তোমরা মাঠে কাজে লাগাইছো কিনা আর কি, ওটা জানার। মাঠে, জি, লাগতে পারে ওই এক্সপিরিয়েন্সে, যেহেতু প্রোটেস্টের এক্সপিরিয়েন্স ছিল হয়তো বা ওটা কাজে দিয়েছে অনেক। বাট এটা আমি যা দেখেছি এটা মানে ইন্টায়ারলি ডিফারেন্ট ছিল। দেখেন, আমরা যতই দফা দেয়া হোক এই মনসুন রেভলিউশনে, সবাই কিন্তু শুরু থেকে জানতো যে এটা অ্যাকচুয়াল আলটিমেট ডেস্টিনেশন হলো পদত্যাগ বা পতন। হুম হুম 18তে কিন্তু এই ব্যাপারটা ছিল না ভাইয়া, হুম 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 হুম। এই ব্যাপারটা ওকে। 24-এ এসেছে। হ্যাঁ হ্যাঁ। সো এই কারণে তখন মনে করেন আমরা যেমন, আমি মায়াবী আপু বললো না যে অনেক ধরনের গার্ডিয়ানস কিন্তু এসেছে, আমি নিজেও দেখেছি অনেকজন আমাদেরকে গার্ডিয়ানস গুলা বলতো যে ফেরার সব পথ কিন্তু বন্ধ, তোমরা এখান থেকে উঠে যেতে পারবা না, তোমাদের এটা শেষ করে উঠতে হবে, নাহলে হ্যাঁ। তোমাদেরকে ওরা রাখবে না, মেরে ফেলবে, হুম হুম টার্গেটেড কিলিং করে মেরে ফেলবে। সো এই জিনিসটা কিন্তু 18তে ছিল না। 18তে আমাদের গার্ডিয়ানসরাও বলতেছে আচ্ছা বাবারা এসে পড়ো। এখন গার্ডিয়ানসও এসে এসে বলতেছেন যে বাবারা এসো না, থাকো, হুম এখন হুম। ফেরার সব পথ বন্ধ। হ্যাঁ, সো এই এটাই, পতন ঘটাই ফেরতে হবে। ইয়া এক্স্যাক্টলি, আচ্ছা, ফেসিবাদের চান পতন তো ঘটায় ফিরতে হবে। চান আপনারা কয় তারিখে, এটা তো প্রশ্নটা এরকম, এটা মানে আপনারা কত তারিখের দিকে গিয়ে মোটামুটি বুঝে ফেলছেন there is no point of no return is done, আর কোনো রিটার্ন করার সুযোগ নেই, এটা কত তারিখের এটা দিকে আমি, মোটামুটি? মানে আমি পার্সোনালি যদি বলি, মানে আমার ক্ষেত্রে যদি বলি, ওটা ছিল 19 তারিখ। মানে যে ওকে। এক্সপিরিয়েন্সটা কথা বললাম যে হেলিকপ্টার থেকে গুলি করতেছে, আমরা জাস্ট একটা টিনের বেড়ার কভার নিয়েছিলাম, আর জি জি। চোখের সামনে দেখছি একজন মানুষ মারা গেছে, চোখের সামনে দেখছি, বললাম না আমরা, উই ফেল্ট হেল্পলেস। মানে দেখেন কি লেভেলের হেল্পলেস, মানে কি লেভেলের কাওয়ার্ড বলবো, আমি অ্যাকচুয়ালি নিজেকে কাওয়ার্ড বলবো, বিকজ মানুষটা পড়ে আছে নিথর দেহ, আমাদের অতটুকু সাহস হয় নাই যে আমরা বডিটা টেনে আনবো কাছে। No, 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 না, no, no, এটা no, no, no. Let কাওয়ার্ড me, না let এটা। me, let me, let me stop you. Let me stop you. You are not a coward. You are a absolutely, absolutely কোনো মৃত্যু ভয় ছাড়া মানুষ তুমি। Whatever you did, that's our generation failed to do that. You end up doing it. So never think that you are a coward person. তো আপনাদের জেনারেশন লিটারেলি বাংলাদেশের প্যাথ চেঞ্জ করে দিছে। লিটারেলি বাংলাদেশকে একটা ব্রিটিশ কলোনি যেরকম ছিল, আমরা একটা কলোনিতে ছিলাম। ইউ গাইস টুক আস আউট অফ ইট। নেভার থিঙ্ক দ্যাট ইউ আর কাওয়ার্ড, ডোন্ট ইউজ দ্যাট ওয়ার্ড প্লিজ। এবং এইটা বিশ্বাস করবেন না, ইউ গাইস ডিড আ ওয়ান্ডারফুল জব, ইউ আর নট কাওয়ার্ড, that was a situation, you dealt with it, that should be the mentality, you are not a coward, sorry ইয়া এটা আমাকে মানে বলতেই হবে। আচ্ছা, বাট আমি উনি যাকে আমার বাঁচাতে তরফ থেকে পারেনি। আমার তরফ থেকে দুইজনের কাছেই প্রশ্ন থাকবে। আহ, বিজয়ের মুহূর্তটা 5 তারিখ দুপুরে, ওই সময়কার Yes. মানে আপনার কে কোথায় ছিলেন? হাউ ডিড ইউ গেট দ্য নিউজ, না কিভাবে আপনার কাছে খবরটা আসলো, এবং সেই সময়কার আপনাদের মানে ওই সময়কার অনুভূতিটা আমাকে একটু বলেন। মায়াবীজ থেকে আহ আমরা শুরু করি। আচ্ছা, তাহলে ওই দিনের শুরু থেকেই বলি, আমরা একসাথেই ছিলাম, আমি আর শান ভাইয়া ওই দিন পুরোটা টাইম একসাথেই ছিলাম। তো শুরু থেকেই বলি, আমরা ফার্স্টে আমাদের প্রোটেস্টে এরকম হতো যে আমরা নর্থ সাউথের সামনে ফার্স্টে সবাই একত্র হতাম। দেন নর্থ সাউথ থেকে আমরা সবাই যমুনার সামনে যেতাম, বসুন্ধরা গেট যেটা, ওখানে যেতাম মিছিল করতে করতে। তখন আমাদের সাথে আরো আইইউবি বা অন্যান্য ইউনিভার্সিটি বা এলাকার মানুষজন সবাই জড়ো হতো, তারপর আমরা গেটে যেতাম। তো আমরা ঐদিন সকালবেলায় নর্থ সাউথের সামনে সবাই ওয়েট করছি যে মানুষজন গ্যাদার হবে। তারপর আমরা রওনা দিব গেটের দিকে বা লং মার্চের দিকে। লং মার্চ করব। তখন আমাদের উপর কিন্তু মানে কোনো ধরনের কোনো ছাড়া আ অতর্কিত হামলা হয় নর্থ সাউথের সামনে। মানে নরমালি কিন্তু পুলিশ এসে বলে যে, "আপনারা চেপে যান, আদারওয়াইজ আমরা কঠোর হতে বাধ্য হব।" কিন্তু আমাদের সাথে কিন্তু ঐদিন এমন কিছুই হয় নাই। ওরা হুট করে ৪-৫ টা গাড়ি আসছে। আসার পর ওরা কিছু না বলেই গুলি করা শুরু করছে। মানে টিয়ার শেল মারছে ফার্স্ট এ, তারপর হচ্ছে
ওরা হচ্ছে বুলেট ফায়ার করা স্টার্ট করছে। রাবার বুলেট ছিল যদিও। রাবার বুলেটস আর লাইভ বুলেটস? জি জি, রাবার বুলেটস ছিল, বাট স্টিল এটা খুবই মানে প্যানিক টাইপের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছিল, যেহেতু ওরা একদম সাডেনলি চলে আসছে, এসে ওরা এগুলো শুরু করে দিয়েছে। তো আমরা কয়েকজন ঢুকে গিয়েছিলাম গেটের ভিতর, বাট যারা ফ্রন্ট লাইনে যেসব ভাইয়ারা ছিল ওরা অনেক পরে ঢুকতে পেরেছে। তার কারণ হচ্ছে ফার্স্টে নর্থ সাউথের গেট খোলা ছিল, কিন্তু তারপর ওনারা বন্ধও করে দিয়েছিল। ওদের অথরিটি থেকে চাপ ছিল হয়তোবা, তারপর ওনারা বন্ধ করে দিয়েছিল, যার কারণে পরে যারা ছিল শেষের দিকে ওরা আর ঢুকতে পারেনি। তাদের অনেককে হচ্ছে পাঁচিল বেয়ে উঠতে হয়েছে, গেটটা টপকে উঠতে হয়েছে। আর ওখানে গুলি খেয়ে মানে সবার ভয়াবহ অবস্থা ছিল। তো যারা ইনজিউর্ড ছিল তাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হয়, ভিতরে এমার্জেন্সি তাদেরকে ইয়া করা হয়, ট্রিটমেন্ট দেওয়া হয়, অ্যান্ড মেডিকেল টিমও আসছে। তো ভিতরে যাওয়ার পর কিছুটা আমরা যখন সিচুয়েশনটা করতে পারলাম, তখন যারা ইনজুর্ড তারা তো ইনজুর্ড ছিল, বাকি আমরা যারা ঠিক ছিলাম তারা আমরা ভাবলাম যে আমরা এখন আবার যাব, আবার বের হব, যারা ঠিক আছে তাদেরকে বের হতেই হবে, কারণ এখানে ব্যাক করার কোনো ওয়ে নাই। আর আমরা যাব, দেখা যাক কতটুকু যেতে পারি। তো তারপর আমরা সবাই আবার বের হলাম, বের হয়ে আমরা হচ্ছে বসুন্ধরা গেটের দিকে আগাতে থাকলাম। গেটেও সেম কাহিনী, তারা গেটের মানে আমাদেরকে ওই দিন তারা টার্গেটই নিয়েছিল যে বসুন্ধরা থেকে কোনো স্টুডেন্ট যেন বের না হতে পারে, কেউ যেন বের না হতে পারে বসুন্ধরা থেকে। বসুন্ধরা গেটে যাওয়ার পর আবার একটা হামলা হলো, ওখানে তারা আবার ফায়ার করলো, মানে কোনোভাবেই তারা আমাদেরকে বসুন্ধরা থেকে বের হতে দিবে না, এটাই তাদের মেইন টার্গেট ছিল। ওখানেও খুব বাজে অবস্থা হয়েছিল, অনেক মানুষ গুলি খাচ্ছে, মানে প্যাথেটিক একটা সিচুয়েশন কমপ্লিটলি। তারপর আমরা ডিসিশন নিলাম, আমাদের যে কোঅর্ডিনেটর ভাইয়ারা ছিল ওরা বলল যে আমরা আপাতত বের না হই, কারণ এখানে ওরা গুলি করবেই মাস্ট, আমাদেরকে আজকে বসুন্ধরা থেকে বের হতে দিবেই না। তো আমরা আপাতত নর্থ সাউথের ভিতরে যাই। নর্থ সাউথের গেট তখন ওপেন করে দেওয়া হলো, যে সবাই ওখানে আমরা জড়ো হতে পারবো, আমরা ওখানে অবস্থান নিতে পারবো। তো ওখানে আমরা সবাই গেলাম, যাওয়ার পর ইয়ে আসলো যে আহ, আমরা শুনলাম যে আর্মি থেকে নাকি আহ, বক্তৃতা দেওয়া হবে। তো ওটার পরে আমরা ডিসিশন নিব যে আমরা কি বের হব নাকি কি করব। মানে আমরা এটা সবাই এটা তখন, এটা কয়টার দিকের ঘটনা? এটা কয়টার দিকের এটা ঘটনা? হচ্ছে একটার দিকে, সম্ভবত একটার দিকে, হ্যাঁ একটার দিকে, যে ওরা যেহেতু বলেছে যে আহ, ওরা করবে, একটা স্পিচ দিবে, তো ওটা আমরা আগে শুনি যে কি বলছে। কারণ আমরাও তখন মনে করতেছিলাম যে হয়তো বা আর্মি থেকে যেটা বলবে সেটা হয়তো আমাদের ফেভারে থাকবে, এরকম আমাদের একটু এক্সপেকটেশন তখন ছিল, যার কারণে আমরা সবাই বলি যে আচ্ছা ঠিক আছে ওদের স্পিচটা আমরা শুনি, দেন আমরা ডিসাইড করব। তো তারপরে আর কি ইয়া করলাম, ওখানে তো ওয়াইফাই তো তখন অফ করে দেওয়া হয়েছিল ওই ওই দিন, মানে 5 তারিখে কিন্তু সকালে 11টার দিক থেকেই নেট অফ ছিল। ডেটা তো অফ ছিলই, কিন্তু ব্রডব্যান্ড যেটা সেটা অফ করে দেওয়া হয়েছিল। তো আমাদের মানে কোনো যোগাযোগের কোনো অবস্থা ছিল না মোবাইল ফোন ছাড়া। তো তখন আমাদেরকে আর কি ফোনে জানানো হয় যে হাসিনা হাসিনা পালাইছে, পালিয়ে গেছে। কিন্তু তারপরে না কথাটা বিশ্বাস হচ্ছিল না কেন জানি, আমরা যারা ওখানে ছিলাম, যে এটা কি আসল, কারণ তখন তো আসলে এত টাইপের এত নিউজ শুনতেছিলাম আশপাশ থেকে, তখন আসলে বুঝতেছিলাম না। পরে হচ্ছে আমাদের মেইন কোঅর্ডিনেটর যারা যারা কেন্দ্রে কাজ করছিল তারা যখন কনফার্ম করলো আমাদের ওখানে কল দিয়ে যে হ্যাঁ আসলে নিউজটা রিয়েল, তারপর সবাই আমরা ওখানে তো একটা উৎসব মুখর পরিবেশ হলো। আর তারপর আমরা ওখান থেকে বিজয় মিছিল নিয়ে রওনা দিলাম শাহবাগের দিকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা শান, শান। তোমার তোমার অভিজ্ঞতা বলো যে আচ্ছা, কিভাবে আমি এখানে বলে। একটা কথা বলতে চাই, লাস্ট দিনের কথা, শান ভাইয়ার কথা। ও ওর পিছনে যে পতাকাটা দেখছেন এটাই মনে হয় ও পুরাটা টাইম একদম 9টা থেকে শুরু করে, সকাল 9টা থেকে শুরু করে একদম বিজয় মিছিল পর্যন্ত সে তার পতাকা একটা মিনিটের জন্য হাত থেকে, মানে সে বলছে আমি মরে গেলে যাব কিন্তু আমার পতাকা আমি ছাড়বো না। ইভেন ওর পতাকাতেও কিন্তু বুলেট লেগেছে, ওর পতাকাতেও রাবার বুলেট লেগেছিল, কিন্তু তারপরেও সে বলছে আমি আজকে পতাকা কোনোভাবেই ছাড়বো না। তো ওই জিনিসটা আমার তখন খুবই ভালো লেগেছে যে এত প্যানিকড একটা সিচুয়েশনের মধ্যে অ্যাটাক হচ্ছে এদিকে, কিন্তু মানে ওর পতাকাটাকে যেভাবে ওই দিন আগলে রাখছে, ওটা মানে পতাকা স্যালুট। টার্গেট করার কারণ কি? তো বাংলাদেশের পতাকা মানে টার্গেট করো।
মানে এটা তো পতাকায় টার্গেট করতো, এটা পতাকা কে টার্গেট করতো, যে পতাকা লাগাইছে তাকেই টার্গেট এটা করতো। আচ্ছা, এটা অ্যান্সারটা আমি দিই। বেসিক্যালি 5 তারিখে যে কাহিনী বলো, ফার্স্টে নর্থ সাউথ ওরা অ্যাটাক করে। অ্যাটাক করার পর সবাই বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আমরা আর একটু রিক্রুট করে আর একটু এটিএ করে আমরা মিছিল বের করি বসুন্ধরা গেটের দিকে যাব। তো বসুন্ধরা গেটে পুলিশ বেসিক্যালি অপোজিটে অবস্থান নিচ্ছিল, পকেট গেটের ওখানে। তা আমরা চার্জ দিই, ভালো মতোই চার্জ দিয়ে পুলিশকে পিছে করে দিই। তো পুলিশ পিছে যাওয়ার পর ওরা সাউন্ড গ্রেনেড মারে, টিয়ার শেল মারে। তো আমরা কি করে আবার পিছে, মানে সামনে পিছে একটা কন্টিনিউয়াসলি ওয়ারের মতো আর কি বেসিক্যালি। তো এরপর একটা পয়েন্টে আমি সামনেই ছিলাম, আমি ফ্ল্যাগ ওয়েভ করতেছিলাম যে বেসিক্যালি আর করেন না। ওই ভিডিওটাও আছে আমার কাছে, যে আর করেন না, মানে আর কত মারবেন। তো তখন দেখি পতাকায় একটা গুলি লাগে, মানে পতাকে ওরা শুট টুট করে। আমি পরে এটা হঠাৎ করে চোখ পড়ছে যে ওই সার্কেলটার মধ্যে একটা বুলেট লাগছে। বেসিক্যালি আমার পতাকায় 6-7টার মতো গুলি লাগছে, বাট ওইটা চোখে পড়ে আর কি তখন। তো ওইটা দেখে মেজাজটা মানে মাথা হয় না, একটা মোমেন্ট আসে। তখন কি করছে, আরেকটা চার্জ শুরু করছে। আমি একাই বেসিক্যালি সামনের দিকে, আর আমার সাথে আরো অনেকে ছিল, 10-15 জন। ওই যে বললাম চায়ের লোকজন, আমার কাছে ভিডিও গুলাও আছে। চায়ের দোকানে কাজ করা মানুষজন, ওরাও কি করছে, আমাকে প্রোটেক্ট করে এভাবে চার্জ করা শুরু করছে। তো তখন পেছন থেকে অতটুকু সাপোর্টটা পাই নাই, আমরা যারা সামনে ছিলাম তারা একটু গুলি খাই আর কি। তো পুলিশ কি করে, গুলি করতে করতে আমাদেরকে ওই কি বলে জিপি, মানে জিপি হাউসের সামনে যে গেটটা, ওই গেটটা ভেতরে ঢুকে যাই আমরা। আমরা বেসিক্যালি গেটটা বন্ধ করে দিই। তা আমাদের স্ট্র্যাটেজি ছিল তখন, আমি বললাম যে আপাতত এখান থেকে পাথর মারি যতটুকু পারা যায়, যেহেতু গেট বন্ধ। আমরা পাথর মারতে থাকি, ওরা গুলি করতে থাকুক। তো ওরকম পাথর মারতে থাকি আমরা, আর ওরাও গুলি করতে থাকে। তার আগে বেসিক্যালি আই হ্যাভ বিন শট। আর খুব বাজেভাবে সেন্স কাজ করতেছিল না, অ্যাড্রেনালিন ছিল অনেক। তো আমরা এরকম করতে থাকি, পাথর মারতে থাকি। আমাকে কয়েকজন টেনে নিয়ে যাচ্ছিল আর কি। আমি তো তাও মানে চিল্লাচ্ছি যে মার মার, মানে একটা সিচুয়েশনে থাকলে যেরকম আর কি। তো পরে বেসিক্যালি আমাকে মেডিকেল সেন্টারে নিয়ে যায়, নর্থ মেডিকেল সেন্টারে অক্সিজেন দেওয়া হয়। আর ওই কি বলে, যেহেতু অনেক আমার অ্যাকচুয়ালি অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, টিয়ার শেলে আমার মুখ পুরাটা বার্ন হয়ে গেছিল, স্প্লিন্টার গুলা মুখে, মানে খুব বাজে একটা অবস্থায় ছিল আর কি মুখটা। তো আমার কোনো সেন্স ভাবে কাজ করতেছে না, আমার কথা হলো মারবো খালি। তো এরপর মেডিকেল সেন্টারে নিয়ে যাই। তখন বেসিকলি মেডিকেল সেন্টারে তখন আমি অক্সিজেন দেয়া। তখনই বেসিকলি খবর আসে যে মানে হাসিনা পদত্যাগ করতেছে বা পালায় যাচ্ছে, তখন 1টা 1:30টার দিকে কথা এটা। তো আমি বেসিকলি আমি আমি একটা ইউফোরিক মুভমেন্ট ছিল আর কি। আমি ভাবছি আমি চলে গেছি, আমি গহন, মানে ভেস্তে চলে গেছি, এখন এই টাইপের কোনো একটা খবর আছি। That's তো মানে ওই টাইপের লাগলো মানে। এটা তো এমন একটা ফেসিবাদী রেজিম সে কায়েম করছে 16 বছর ধরে, সে যে এমনি পালায় যাবে, এটা মানে ওই মোমেন্টও কেউ বিলিভ করতে পারে না আর কি, যে সে এভাবে পালায় যাবে। তা যাই হোক, এরপর একটা খবর পাইলাম, আমি অক্সিজেন টক্সিজেন খুলে এরপর মিছিল নিয়ে বেসিকলি। পুলিশ কিন্তু ওই দিনই আমাদের ক্যাম্পাসে ফার্স্ট টাইমের মতো, মানে আমাদের ক্যাম্পাসের ভেতরে টিয়ার শেল মারে, গুলি করে, মানে লিটারালি ক্যাম্পাসকে টার্গেট করে করে দে শট। তো ওইটার পরে আমরা একটা স্লোগান, মানে আমরা বেসিক্যালি প্রোটেস্টে একটা স্লোগান দিছিলাম, পুলিশ ঢুকলে ক্যাম্পাসে আমরা ঢুকবো সংসদে। তো আমার টার্গেট ছিল যে আমি এখন সংসদে যাব, মানে ওই ফার্স্ট এড ট্রিটমেন্ট গুলো নিয়ে আমি মিছিল নিয়ে সংসদে যাই। তো সংসদে গিয়ে অনেক মজা করি, প্রধানমন্ত্রীর চেয়ারে বসি। তো ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর আমার মনে হলো যে না আসলে এটাই না, এখন আর ইউ ডিড ইট। you এটাই did দুর্দান্ত একটা it. দুর্দান্ত। ইয়েস, এটাই আর কি। যাক, 5 তারিখ মানুষের জীবনে বারবার আসুক, এটাই দোয়া করবো আর কি। আর না, মানে এটা এটা তো তোমরা লাকি যে তোমরা এরকম একটা, এটা তো 50 বছরে আরেকটা একবার হয় এরকম একটা ব্যাপার। আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যখন মিছিল নিয়ে যমুনা থেকে সংসদের দিকে যাই, মানে বেসিকলি চাচা চাচিরা, দাদা দাদির বয়সী মানুষরা কম করে হলে আমাকে মনে হয় 1 কেজি মিষ্টি খাওয়াইছে। আমি জাস্ট হা করতাম, একটা মিষ্টি ঢুকতো, এরপর আরেকটার জন্য হা করে থাকা লাগতো, আসে এসে মানুষ জাস্ট মিষ্টি খাওয়া যাচ্ছে। যমুনা ওই থেকে দিন সংসদে প্রায় 1 কেজির মতো মিষ্টি খেয়ে মনে হয় আমি গেছি। তো মানুষের মধ্যে যে আমি রিয়েকশনটা ছিল। হ্যাঁ, হ্যাঁ, মিছিলে যাওয়ার সময় 3-4টা দোকানে আমি গিয়েছিলাম, একজনও আমার কাছ থেকে টাকা রাখেনি। মানে যাই নিয়েছি তারা কোনো টাকা রাখেনি ওদিন। মানে ওইদিন সব মানুষের ভিতরেই অনেক মানে আনন্দ, যে কি স্বাধীনতার ভাবটা ওইদিন সবার চোখে মুখে দেখা যাচ্ছিল। আর মিষ্টির দোকান খালি কিন্তু আসলেই হয়েছিল। ওইদিন হ্যাঁ, আসলেই মিষ্টির দোকানগুলো খালি হয়ে গিয়েছিল। আমি 1 কেজি মিষ্টি খেতে খেতে সংসদে গেছি, মানে লিটারেলি সুগার রাশে আমার, মানে বেসিক্যালি এই পরিমাণ অ্যাড্রেনালিন রাশ হইছে, আমার যে ব্যথা শরীরে ওগুলো ফিলই করিনি কিছু। পায়ে হেঁটে সংসদে গেছি, যেটা অ্যাকচুয়ালি অনেক কয়টা ডিস্টেন্স বসুন্ধরা থেকে সংসদ।
সো হুম। ওইটাই আর কি, মানুষের যে ভালোবাসা পাইছি রাস্তায়, এরপর সবকিছু কাইন্ড অফ ভুলে গেছি, যে এত কষ্ট এত সবকিছু ওই দিনই বেসিক্যালি সবকিছু সার্থক ছিল, যে না, দ্যাট ইজ ইট। হ্যাঁ, অবশ্যই। শান, একটা কোয়েশ্চেন, এটা কিপিং আওয়ার ফুট অন দ্য গ্রাউন্ড, মাটিতে পা রেখে অ্যান্সার দিবেন। there is one thing you never want to see in বাংলাদেশ, একটা জিনিস আপনি কখনো কোনোভাবেই বাংলাদেশ আর কখনো দেখতে চান না, আপনার দুইজন একটু বলবেন একটা জিনিস যেটা আপনারা আর কোনো সময় কখনো দেখতে চান না। মায়াবিও বলবেন, শানও বলবেন। আচ্ছা, আমি ফেসিবাদ স্ট্রাকচারটা, ফেসিবাদ গড়ার যে মানে কি বলবো ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের দেশে আছে, আমি এটা আর দেখতে চাই না। এই কাঠামোটা বিলুপ্তিকরণ চাই, দরকার। এটা এখন বিউটিফুলি। মনে করেন যেই আসুক ক্ষমতায়, এটা সে ইনিশিয়ালি যদি, যেমন আমরা যদি আওয়ামী লীগের পুরা টেনারটা দেখি, তারা কিন্তু 2010-11-এও কিন্তু মানুষ সংসদে গেলে বঙ্গবন্ধুকে দেবদাস চক্রবর্তী বলতে পারছে, তখনই কিন্তু কিছুটা হলো ডেমোক্রেসি ছিল। তো নেক্সট যে ক্ষমতায় আসবে সেও কিন্তু এটা রিপ্লিকেট করতে পারে, সে ফার্স্টে ভালো থাকতে পারে, পরে যেহেতু আমাদের কাঠামোতেই তাকে অ্যালাউ করে, হুম তাকেও হুম। স্বৈরাচার বানিয়ে দিতে পারে, নো ম্যাটার সে কে। তো আমি এই কাঠামোটার বিলুপ্তিকরণ চাই, আমি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট চাই। আমি বেসিকলি মানে আমাদের চেক এন্ড সংবিধানে তো ব্যালেন্স এখন থাকতে সবাই, হবে, ইয়াস, চেক এন্ড ব্যালেন্স। ফর এক্সাম্পল এনিমাল মানে ফার্মে একটা আলাদা আলাদা পার্টিকুলার করতে হবে, তোমার লেজিসলেটিভ ব্রাঞ্চ, আইন তারপর বিভাগ, বিচার বিভাগ, বিচার ইয়েস। বিচার বিভাগ, এগুলোকে একদম কমপ্লিটলি আলাদা করতে হবে। মানে আমাদের দেশে যেটা হয়ে থাকে কি, এনিম্যাল ফার্মে একটা কোয়াটেশন আছে যে অল এনিমালস আর ইকুয়াল বাট সাম এনিমালস আর মোর ইকুয়াল দেন দি আদার্স। সেম ইয়েস। জিনিসটা, এই এক্সাক্ট জিনিসটা 72 থেকে বেসিকলি 72 থেকে 2024 পর্যন্ত, ইভেন এখনো চলে আসতেছে। আমি এই জিনিসটারই বিলুপ্তিকরণ চাই, যে বেসিকলি আপনি যদি ইকুয়াল বলেন, আমরা যদি সবাই পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের সিটিজেন হয়ে থাকি, তাহলে তো এখানে ভেদাভেদ আসার কোনো কথা থাকে না। যে পার্টি করে যে পার্টি করে না, মানে যে দল করে যে দল করে না, যে অ্যাপলিটিক্যাল ইভেন, তারও তো সেম রাইট, তাই না? এই জিনিসটা ইনশিওর ঠিক। করতে হবে, আর আমি আমার দেশ থেকে এটাই এক্সপেকটেশনস রাখি আর কি। ওকে, মায়াবী। ফ্যাসিজমের স্ট্রাকচার বিলুপ্ত তো আছেই, সাথে আমি একটা বলবো যে আমাদের বাঙালিদের একটা হ্যাবিট আমাদের চেঞ্জ করা খুব বেশি দরকার, যেটা হচ্ছে আমরা পা চাটতে খুব পছন্দ করি। শুনতে খারাপ দেখা গেল, যখন যার কাছে পাওয়ার থাকে আমরা তাদেরকে এমন ভাবে করতে থাকি যে আসলে মানে অনেক বেশি কাউকে কিন্তু মাথায় উঠানো ঠিক না, যেটা আমরা বাঙালিরা সবসময় করি। যার কারণেই কিন্তু এই যে ফ্যাসিজমের জন্ম হয় বা এই ধরনের নিয়মগুলা কিন্তু হয়। কারণ আমরা সবসময় যে পাওয়ারে থাকে আ তাকে এমনভাবে তেল মারতে থাকি যে সে নিজেকে অনেক superior মনে করে। হুম আমাদের হুম। সবার উপর সে superior, এরকম একটা থটস তাদের মধ্যে এসে যায়। তো আমি চিন্তা করি যে আমাদের অ্যাজ আ নেশন এই জিনিসটা খুবই মানে ফ্যাসিবাদের স্ট্রাকচার বিলুপ্তকরণ তো আছেই। এটা এটাও আমাদেরই করতে হবে। কিন্তু এই যে মানুষকে খুব বেশি তেলানো বা যেই সরকার সরকারকে খুব বেশি তেলানো বা পাচাটা বাঙালির যে অভ্যাস, আমার মনে হয় যে এই অভ্যাসটা থেকে আমাদের চেপে আসা অনেকটা দরকার। কারণ ফর এক্সাম্পল আমি যদি ইউএস এর কথা বলি, ভাইয়া তো ইউএসএ তে আছেন। ওখানে কিন্তু এই ধরনের কালচার নাই। ওখানে কিন্তু আ সবাই তাদের গভর্নমেন্টের এগেইনস্ট এ কথা বলছে বা একটা সুস্থ একটা সমালোচনা কিন্তু হচ্ছে। যেটা আমরা বাংলাদেশে কিন্তু করতে পারি না। আ আগে এতদিন ছিল যে আমাদের স্ট্রাকচারটা আমাদেরকে করতে দেয়নি। কিন্তু তারপরেও আমি বলব যে আমাদের নিজেদের জায়গা থেকে আমাদের যে মানুষের প্রতি অতি ভক্তি বা একদম ব্লাইন্ডলি কাউকে ট্রাস্ট করা, এই জিনিসগুলা থেকে একটু চেপে আসা দরকার। না, খুব সুন্দর বলছেন শান, মায়াবী, দুইজনকে অনেক ধন্যবাদ। এত ভালো একটা মানে গল্প শুনলাম, আমার কাছে মানে আবার রিলিভ করলাম, কারণ আমরাও তো সেম ট্রমা দিয়ে গেছি। আমরা যদিও দূরে ছিলাম, বাট উই স ইট ফ্রম মানে ডিফারেন্ট, এবং এরকম মেন্টাল প্রেশার আমাদের মধ্যে গেছে। আমরা ইনফ্যাক্ট আমার মনে পড়লো যে যে শান যেটা বলতেছিল, আমি কিন্তু কখনোই, কারণ আমি যেহেতু হিস্ট্রি পড়ি বা আমি দীর্ঘদিন অ্যাক্টিভিজম করি, আমার কোনো সময় আমি চাই নাই যে শেখ মুজিবের মতো শেখ হাসিনা মরুক। আমি কখনো ইভেন আলাপে আমি বলতাম না যে আই থট দ্যাট, কারণ কেন আরেকজনকে মারা হবে, লাইক উইল ক্রিয়েট আ মার্টার। শেখ মুজিবকে মারা হয়েছে, তার 50 বছর ধরে খালি বাংলাদেশের মানে
শরীরে ট্যাটু করা বাদ আছে শেখ মুজিব, সব জায়গায় তো শেখ মুজিব ভরাই দিছে, ঠিক না? তো আই ডিডন্ট ওয়ান্ট দ্যাট। আমি মানে সচেতন ভাবে যে চাইতাম, যতই আমার রাগ ক্ষোভ থাকুক শেখ হাসিনার উপরে, কিন্তু ওইটা আমি চাইতাম না। কিন্তু লাস্টের 2-3 দিন আমি, আমার ওয়াইফ, আমার শাশুড়ি ছিল, উই টকড অ্যাবাউট যে ওরে মাইরে ফেলতে হবে, এসে কোনো রাস্তা নাই। আমি ওপেন আমার লাইভেই বলতেছি, আই থট অ্যাবাউট ইট। মানে আমি এবং কনসিয়াসলি, ইভেন আমরাও মনে হয় কথা বলছি এটা নিয়ে, ঠিক না রাশেদ? আমরা এটা নিয়ে হ্যাঁ, মানে আমার মনে হচ্ছে যে, আমার মনে হইতেছে যে এরে আর রাখতে পারবো না, এরে 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 শেষ করতে হবে, ফিনিশ করতে হবে, ফিনিশ দিয়ে ফেলতে হবে। এখন আবার আচ্ছা, অবশ্য একটু সেন্স আসছে, কিন্তু উই ওয়ার ক্রেজি। মানে ওই টাইমে আমরা নিজেরাও কোনো মানে চিন্তা করতাম না। তো আমার একই রকম ফিলিংস ছিল। এনিওয়ে, দুজনকে অনেক ধন্যবাদ এত আমি একটা সুন্দর কথা একজন এত। কিছু বলতে বলতে চাই। যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনারা যারা দেশের বাইরে ছিলেন তারা কিন্তু মানে আনবিলিভেবল সাপোর্ট আমাদেরকে দিয়েছেন। কারণ তাদের সাপোর্ট ছাড়া আসলে এতটা পসিবল হতো না। কারণ এই যে আমাদের সিচুয়েশন গুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে রিচ করানো বা হুম, এই হুম, সব ধরনের কাজ কিন্তু আপনারাই করেছেন। যে কদিন আমাদের নেট অফ ছিল আপনারা কিন্তু প্রচুর সাপোর্ট দিয়েছেন পুরাটা মুভমেন্টে। হুম, আমার হুম, মনে হয় যে প্রবাসীরা যদি এতটা সাপোর্ট না দিত আমরা কখনোই পারতাম না। কারণ মানে ইন্টারন্যাশনাল যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হয়েছে এটা ক্রিয়েট হওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এই ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্য। তো হুম। আপনাদের কাছে আমরা অনেক গ্রেটফুল ফর না, দিস। অনেক অনেক, যেমন সাফায়েতে তো, সাফায়েত ওয়াজ চিফ অফ স্টাফ, আই ডোন্ট নো তোমরা জানো কি না, সে কিন্তু ই ছিল, স্টাফ ছিল এই ওয়াকার যে বর্তমান সেনা প্রধান, অ্যান্ড হি ওয়াজ দ্য ইনস্ট্রাক্টর অফ দ্য জুনিয়র। তার প্রচুর ফলোয়ার আছে আমাদের চ্যানেলে। সো আমরা সেনাবাহিনীর ভিতরে বহু কথাবার্তা বলছি, আমরা নিজেরও, ওরা দেখতো চ্যানেল, আমরা বলতাম যে এটা এটা করতে হবে, এভাবে করতে হবে। সো দ্যাট আমরা উই টুক দ্যাট পার্ট, আমরা যা করার আমরা সবই করছি। বাট এনিওয়ে, ওই মাঠের আন্দোলনটার সাথে তো কোনো কিছুই তুলনা হয় না। বাট আই থিঙ্ক উই ডিড এভরিবডি চিপ ইন, আমরা আমরা সবাই সবার বিটটা করছি। And আমার যেটা মনে হয় এখন, এই যে মাস্টার মাইন্ড কথাবার্তা, আমার মনে হয় যে ওই সময় সবাই লিডার ছিল আসলে। এটা ইনফ্যাক্ট আসলে আমি নিজেকে লিডারই মনে করতাম, আমি এখানে মনে করতাম যে এটা আসলে করতে হইব, এটা করতেই মির্জা হইব। মির্জা ভাই, এই আন্দোলনের সবচেয়ে বড় আমাদের মানে উইনিং ফ্যাক্টরই ছিল এটা, যে এই আন্দোলনটা ছিল কমপ্লিটলি ডিসেন্ট্রালাইজড, অ্যাবসলিউটলি ফ্লুইড। হুম, হ্যাঁ, হুম, আপনি যখন ফ্লুইড হয়, হ্যাঁ, আমাদের মানে আমরা তো মিলিটারিতে, আর্মিতে তো এই জিনিসগুলো আমরা পড়েছি বা আমরা আমাদের স্টুডেন্টদেরকে এগুলোই পড়িয়েছি যে আপনি যখন একটা যুদ্ধক্ষেত্রে, একটা ব্যাটল ফিল্ডে যখন আপনি ফ্লুইড সিচুয়েশন একটা তৈরি করে ফেলবেন, আপনার এনিমি জানে না কোথা থেকে অ্যাটাকটা আসবে, বা আপনার এনিমি জানে না যে কোথায় অ্যাটাক করতে হবে, কারণ ফ্লুইড, তাই না? যে আপনি একটা তরল পদার্থকে তো আপনি কোনো আকার দিতে পারবেন না, এটা যে কোনো আকার আপনি দিয়ে দিতে পারেন, যেই বোতলে ঢালবেন সেই বোতলের আকার চলে আসবে। তো দিস ওয়াজ দি উইনিং ফ্যাক্টর, যে আমাদের এখানে কোনো স্পেসিফিক কোনো লিডার ছিল না, কোনো স্পেসিফিক কোনো স্ট্রাকচার ছিল না। ইট ইজ অ্যাবসলিউটলি ডিসেন্ট্রালাইজড, এবং সবাই সবাই কিন্তু যে যে যার যার মতো, ওই যে থাকে না যে সবাই রাস্তার রিক্সাওয়ালারা তার তার রিক্সা দিয়ে দিচ্ছে যে ঠিক আছে আমার রিক্সা নিয়ে যান, রিক্সায় করে আপনাদের পাথর নেন, পানি নেন, যা ইচ্ছা নিয়ে যান। এভরিওয়ান যার যেটা আছে একদম লিটারালি সবাই সবার মতো করে, ধরেন আমি আহ এটা তো শুধু এক রিক্শাওয়ালাদের কথা বলছি, হ্যাঁ? যারা ভ্যানওয়ালা, ঠেলা গাড়িওয়ালারা, তারা ঠেলা গাড়িতে করে নিয়ে আসছে, যে যারা হচ্ছে গিয়ে বুন্ডেডদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার কাজটা তারা নিজে থেকে করে দিচ্ছে। এভরিওয়ান, প্রত্যেকে সবাই, চায়ের দোকানদার, সে চায়ের দোকানদার চা বানায় বানায় রাস্তায় সবাইকে খাওয়াচ্ছে যে মামা খেয়ে নেন, শরীরটা গরম হইবো। হ্যাঁ? তো সে কিন্তু সবাই মনে করছে যে ঠিক আছে, দিস ইজ মাই কন্ট্রিবিউশন। আমি তো আর অন্য কিছু করতে পারবো না, এটাই আমি করি। তাই না? যে আমাদের মা খালারা উনারা হচ্ছে গিয়ে পানি ঢেলে ঢেলে খাওয়াই দিচ্ছে, বা বাসার সামনে দিয়ে যেই যাচ্ছে তাকে তাকে একটু পানি খাওয়াই দিচ্ছে, বা তার তার হাতে একটা একটা লাঠি ধরায় দিচ্ছে যে বাবা নিয়ে যাও। তো দিস ওয়াজ, এটাই তো আমাদের ইয়ে ছিল। এখন এই আন্দোলনের কেউ লিডার না, আবার এই আন্দোলনের সবাই লিডার। সো এটাই আমাদের উইনিং ফ্যাক্টর ছিল। হুম, যাই হুম, হোক, আসলে আমরা বিজয় রাশিদ মিছিলের ভাই, দিনে কিন্তু বোঝা গিয়েছে যে আমাদের মানে আমাদের জনগণের মেজরিটি কিন্তু ভয়ে কিছু বলতে পারতো না, কিন্তু মন থেকে কেউই কিন্তু তাকে কখনো চেত না। এটা আমরা বিজয় মিছিলের দিন কিন্তু খুব ক্লিয়ার হয়ে গেছি। কারণ যে পরিমাণে মানুষের ঢল রাস্তায় ছিল, আমার মনে হয় মানে এটা খুবই মানে আনরিয়াল একটা জিনিস। এরকম কখনো দেখবো এটা আশাও করি নাই। মানে ওটাই সবার ভিতরে একটা পুঞ্জীভূত একটা ক্ষোভ ছিল 16 বছর ধরে, যার জন্য বিজয় মিছিলে সবাই অনেক উল্লাস করেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা হ্যাঁ। রাশেদ ভাই, এনি লাস্ট কোয়েশ্চেন?
না কোয়েশ্চেন না, আমি একটা অবজারভেশন বলি যে আমরা কিন্তু যে মির্জা ভাই সবসময় বলে না যে বিকাম ইউর ওন লিডার, দিস ইজ দ্য বিগেস্ট এডুকেশন লার্নিং উই গেট ফ্রম দিস। এইটা আমাদেরকে গোয়িং ফরওয়ার্ড সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে। উই কুডন্ট ওয়েট ফর এ জব। আমি একজন ফ্রেশ গ্রাজুয়েট, আমি জবের জন্য ওয়েট না করে উই বিকেম আওয়ার ওন বস, উই স্টার্ট এ স্মল বিজনেস। দিস ইজ দ্য ওয়ে দিস কান্ট্রি শুড মুভ ফরওয়ার্ড। এই যে নিজের বস নিজে হওয়া, এটা যে কত বিউটিফুল, এত বড় একটা পাথর আমরা নিজের বস নিজে হয়ে রয়েছি। আর আর ফর দিস ইয়ং কিডস, মাই মানে আমি এদেরকে আমার বলার কিছু নাই। আমার খালি একটুক মনে আছে যে আমি ঘুমের থেকে উঠে দেখলাম যে শেখ হাসিনা চলে গেছে, আমি মির্জা ভাইকে ফোন করে বললাম যে মির্জা ভাই, দ্য বিচ হ্যাজ লেফট দ্য কান্ট্রি। আই থিঙ্ক আমি জীবনে অনেক লাইন বলছি, আমার এর থেকে আমার দুইটা পছন্দের লাইন আছে। আমি বিং অনেস্ট উইথ ইউ, আমি আমার বাবাকে ফোন করে আমার 2 সন্তানের জন্মের খবর দিছি। After those 2 lines, this line, যে মির্জা ভাই, that beach has left the country. That's the most beautiful line I have ever said after those 2 lines. আমার দুইটা বাচ্চার জন্মের খবর আমার বাবাকে দেওয়া। থ্যাংক ইউ, আর কিছু বলবো না। তো আমরা আমাদের আলোচনাটা আজকে আই হেট টু ফিনিশ ইট, আমার মানে এত ভালো লাগছিল এই, এবং আমার মনে হচ্ছিল যে ইফ আই কুড টক ফর আওয়ার্স আই কুড টক, কিন্তু আমাদেরকে এটা এখানেই শেষ করতে হচ্ছে। তো প্রথমত শান, মায়াবী, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের সময় দিয়েছেন আমাদেরকে, এবং আমি জানি আমাদের যেহেতু টাইম জোনের অনেক পার্থক্য, আমরা যেই সময় রেকর্ড করছি এখন বাংলাদেশ সময় সকাল এখন প্রায় 11:30, ছুটির দিনে আপনাদের নিশ্চয়ই অনেকের অনেক কাজ থাকার কথা, বাট স্টিল আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আর যারা এই অনুষ্ঠানটা, এই আলোচনাটা এতক্ষণ যারা শুনলেন, আমার বিশ্বাস আপনারা যে উত্তেজনাটা বা যেই থাকে না, আমি এই কথা বলতে বলতে যে আমি অ্যাড্রেনালিন রাশ আই ওয়াজ ফিলিং, আমার মনে হয় সবাই এটা এটা ফিল করার কথা। এবং এটা মানে এই আনন্দটা বিশেষ করে 5ই অগস্টের যে আনন্দ, এটা মনে হয় আমি আমি যতবার আমি রিলিভ করব আমি কখনো টায়ার্ড হব না, আমার কখনো আই উইল নেভার গেট বোর্ড অফ ইট। মানে এটা এমন একটা এক্সপেরিয়েন্স, এবং আমার আমার একটা এটা আমার সারা জীবন একটা আফসোস থেকে যাবে যে এই 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 এক্সপেরিয়েন্সটা আমি সশরীরে ঢাকায় থেকে আমি করতে পারি নাই। এই আফসোসটা আমার সারা জীবন থেকে যাবে। এন্ড আই এম সিউর শান, মায়াবী তাদের তারা তো এটা দেখেছে। এটা দিস উড বি অ্যান এক্সপেরিয়েন্স অফ আ লাইফ টাইম ফর এভরিওয়ান। তো সবাইকে ধন্যবাদ, এবং যারা অনুষ্ঠানটা দেখলেন আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের যদি আমাদের এই আলোচনা সম্পর্কে কারো কোনো মন্তব্য থাকে, কোনো রকমের যেকোনো ধরনের মন্তব্য, সেটা আমাদেরকে সেটা এমনকি যদি দ্বিমতও যদি থাকে সেটা আমাদেরকে কমেন্টে জানান। আমরা চেষ্টা করব সেটাকে অ্যাড্রেস করার। আর এই সংক্রান্ত আপনারা যদি অন্য কোনো বিষয়ে আলোচনা শুনতে চান, সেটাও আমাদেরকে সাজেশন আপনারা জানাতে পারেন আমাদের কমেন্টে। আর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।